কালকে আমাদের একটা ক্লাস শুরু হয়েছিল। ঠিক আছে, আজকে আমাদের ক্লাস সংখ্যা 2। তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব, তোমরা জানো কালকে আমরা বলেছিলাম যে সাবজেক্ট ওয়াইজ ডেমো টিচিং। ঠিক আছে, সাবজেক্ট ওয়াইজ ডেমো টিচিং চলবে। তো এই সাবজেক্ট ওয়াইজ ডেমো টিচিংয়ে প্রত্যেকে সাবজেক্ট ওয়াইজ তোমরা রিপ্রেজেন্ট করবে। তো কালকে যারা তোমরা বলেছিলে যে আজকে রিপ্রেজেন্ট করবে, তোমরা অবভিয়াসলি আজকে তোমাদের ডেমো টিচিং তোমরা দেবে। তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে একটা ডেমো টিচিং দিতে গেলে কি কি জিনিস মাথায় রাখতে হবে বা কি কি বিষয় তোমাদের ফলো করতে হবে। ঠিক আছে, স্ট্রিক্টলি ফলো করতে হবে, কারণ একটু এপাশ সেপাশ হলে কিন্তু সমস্যা। তো ডেমো টিচিং এর আগে কি কি বিষয়গুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে আমি সেই জিনিসগুলো তোমাদেরকে এক্সপ্লেন করে দেখাচ্ছি। এবং বিভিন্ন সাবজেক্টের আমি উদাহরণগুলোকে এখানে রেখেছি, যেমন লাইফ সায়েন্সের রাখা হয়েছে, যেমন তোমার বিশেষ করে তোমার ম্যাথামেটিক্সের রাখা হয়েছে। সেরকম বিভিন্ন সাবজেক্টের একটা মানে বিষয়গুলোকে আমি এখানে তুলে ধরেছি যে একটা ডেমো টিচিং করতে গেলে কি কি করতে হয়। তো আমাকে তাহলে তোমরা কনফার্ম করো, তাহলে আজকে কারা কারা ডেমো টিচিং দিচ্ছ, কারা কারা ডেমো টিচিং দিচ্ছ তোমরা একটু কনফার্ম করো। আচ্ছা, সি চ্যাটার্জি দেবে একজন, আর কে দেবে? এসজি দেবে। ওকে, সি চ্যাটার্জি এবং এসজি। আর কে দেবে? নারায়ণ দেবে। ওকে, নেক্সট নেক্সট। যাই হোক, তাহলে এই তিনজন দিক, এই তিনজন দিলেই হবে। ঠিক আছে, তাহলে আর একটা খুশির খবর তোমাদেরকে শোনাচ্ছি। এর আগের বারে আমাদের স্টুডেন্ট যারা মাদ্রাসাতে পরীক্ষা দিয়েছিল তারা অনেকেই আজকে সাকসেস পেয়েছে, খুব খুশির খবর। ঠিক আছে, তো তারা জানিয়েছে রেজাল্টের পর যে স্যার পাস করেছি। তো যাই হোক, তারা ইনফর্ম করেছে, এইটুকু আমার কাছে অনেক। তারা কিন্তু ইন্টারভিউতে সবাই এটাই লিখেছে যে স্যার আমরা খুবই হাইলি উপকৃত হয়েছিলাম। ঠিক আছে, কোনো একটা সময় তোমাদেরকে না হয় দেখিয়ে দাও। ঠিক আছে, তারা কিন্তু অনেকেই বিশেষত তারা কিন্তু আজকে জানিয়েছে যে স্যার আমরা এখানে পড়ে কিন্তু অনেকটাই খুশি হয়েছি বা আমরা পেয়েছি চাকরিটা। ঠিক আছে, তো যাই হোক, তো কাট অফটা হচ্ছে কি ডিফারেন্ট সাবজেক্টের তো ডিফারেন্ট, তো সেরকম করে তো আর বলা যাবে না। তোমাদের দেখবে আমি প্রিপারেশন এসপি আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ওখানে আমি দিয়েছি, বা যারা তোমার হচ্ছে কি বিভিন্ন গ্রুপে আমাদের রয়েছে আমি সেখানে দিয়েছি। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। তোমাদের মধ্যে কেউ কি আছো যারা তোমরা মাদ্রাসা দিয়েছিলে বা ইন্টারভিউ দিয়েছিলে, কেউ চাকরি পেয়েছো, কেউ আছো আজকে যেটা রেজাল্ট বেরিয়েছে? যদিও সমস্ত ক্যাটাগরিতে বেরায়নি, আজকে ম্যাক্সিমামটা 11-12-এর দিয়েছে। ঠিক আছে, 9-10-এর সব সাবজেক্টের দেয়নি রেজাল্ট, সেটা দেবে। তো কেউ কি আছো তোমরা, কেউ কি তোমরা আছো? যাই হোক, তো এবারে আমরা চলে যাই তাহলে আজকের আলোচনা বিষয়ে। তো চলো, তো হচ্ছে কি দেখো, প্রথম হচ্ছে যেটা মাথায় রাখতে হবে তোমাদের, একটা নির্দিষ্ট টপিকের যখন টিচিং তুমি দেবে তখন কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে সেটা 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু ক্লাসটা শেষ করতে হবে। ঠিক আছে, আমি কালকেও বলেছিলাম যে খুব বেশি হলে 5 মিনিট। ঠিক আছে, 5 থেকে 7 মিনিট হতে পারে। এবারে যেহেতু নাম্বারটা এবারে বেশি আছে, তো এই জন্য 5 থেকে 7 মিনিট হলেও তোমাকে পড়াতে হতে পারে। এবারে তুমি কি করবে না, একটা ছোট টপিক বেছে নেবে। কালকেও আমি বলেছিলাম যে এমন একটা ছোট টপিক তুমি বাছবে যে টপিকটা খুবই ছোট হয়, তাই না? তো সেটা তোমাদের নিজেদেরকে বেছে নিলে ভালো হয়। ঠিক আছে, আর যদি কারোর খুব সমস্যা হয় যে স্যার আমার হচ্ছে না, যে আমাকে বলে দিন, তাহলে আমাকে বলবে তোমরা, আমি তাহলে চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে একটা ছোট টপিক বাছবে। যেমন দেখতে পাচ্ছ যে পিথাগোরাস থিওরিম যেটা আছে তোমার ম্যাথামেটিক্সে কেউ প্রেজেন্ট করতে পারে, বা আমাদের লাইফ সায়েন্সে ফটোসিনথেসিস, কারণ এখানে তোমরা জানো যে এখানে তুমি একটা ইকুয়েশন দিতে পারবে, ইকুয়েশন দিয়ে তারপরে তুমি সেগুলোকে ভেঙে ভেঙে ডিসকাস করতে পারবে, তাহলে ফটোসিনথেসিস একটা ভালো জায়গা কিন্তু। বা ইতিহাসে তুমি দেখতে পাচ্ছ যে কোনো একটা টপিক তুমি দিতে পারো। যে এরকম প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু তোমরা আলাদা আলাদাভাবে যে টপিকগুলো ছোট হয় সেগুলো তোমাকে কিন্তু দিতে হবে। আচ্ছা, এবার দেখতে পাচ্ছ যে 5 থেকে 7 মিনিটের মধ্যে তোমাকে পুরো জিনিসটাকে বোঝাতে হবে, বড়ুয়া করতে হবে, ব্যাখ্যা করতে হবে এবং ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করতে হবে। তোমরা নিশ্চয়ই বিএড করেছো, মানে তোমরা বিএড করার সময় প্রত্যেকে স্কুলে গিয়ে মানে টিচিং প্র্যাকটিস করিয়েছিলে, তাই তো? প্রত্যেকে বিএড কলেজে যখন বিএড করতে প্রত্যেকটা গেছিলে, তো সেখানে তোমাদেরকে শেখানো হয়েছিল যে প্রথমে তোমার কি থাকবে, ইন্ট্রো থাকবে, তারপরে হচ্ছে এক্সপ্লেনেশন থাকবে,
তারপরে দেখো এক্সাম্পল বা প্র্যাকটিস থাকবে, তারপর কনক্লুশন। মানে এখানে কিন্তু একটা জিনিস আছে কি জানো তো, কোশ্চেনিং করতে হবে, ঠিক আছে? মানে তুমিও এটা মাথায় রাখবে যে যখন হচ্ছে কি তুমি যদি তোমাকে ডেমো টিচিং দিতে হয় ইন্টারভিউতে, তাহলে সেখানেও তুমি কোশ্চেনিং রাখবে এবং সেই কোশ্চেনের উত্তরটা কিন্তু তুমি নিজে দেবে। মানে যারা যারা তোমার সামনে বসবে তাদেরকে তুমি স্টুডেন্ট হিসাবে ট্রিট করবে, ঠিক আছে? দিয়ে তুমি কি করবে না, সেইভাবেই তুমি হচ্ছে কি জিনিসটাকে ব্যাখ্যা করাবে। এবং টিচিং দিতে গেলে তুমি অবভিয়াসলি তোমার টপিকটাকে উপরে হেডিং করে লিখবে, ঠিক আছে? যেমন তোমাকে এখানে দেখিয়েছি, দেখো এই যে টপিকের নাম তোমাকে লিখতে হবে, যে টপিক বলে লিখে দিলে যে পিথাগোরাস থিওরিম, আর ডান দিকে লিখবে ডেট, কত তারিখ। যেমন আজকে আমি তারিখটা যেহেতু দিয়েছি কত 17/9/2025, তোমরা আবার এই তারিখটা বসিয়ে দেবে না, তাই না? এটা আবার মুখস্থ করে গিয়ে বলবে যে 17/9/24, তোমার যেদিনকে হবে তুমি সেই ডেটটাই দেবে, ঠিক আছে? অনেকে আবার টেনশনে কি করে মানে ভুল করে ফেলে, তো আমি এই জন্য মজার ছলে বললাম আর কি। তাহলে যেদিনকে তোমরা যাবে, তোমার যেদিনকে ইন্টারভিউ থাকবে, ডেমনস্ট্রেশন থাকবে, তুমি সেই ডেটটাকে কি মেনশন করার চেষ্টা করবে, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো সবাই? সবাই বুঝতে পারছো সবাই, না বুঝতে পারছো না? বোঝা যাচ্ছে তো? বলো। হুম। ওটা দেওয়া হবে, একটু অপেক্ষা করো, একটা ক্লাস শেষ হলো, আপলোড হতে সময় যাচ্ছে না, একটু অপেক্ষা করো। হ্যাঁ, দেখো তাহলে এই জিনিসটা হচ্ছে কি তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে। দেখো আমি প্রথম দিন থেকেই বলেছি, মানে কালকে থেকে বলেছি যে ইন্টারভিউ অনেকে বলে যে লাকের ব্যাপার, সেটা আমি মেনে নিলাম, তর্কের খাতিরে আমি মেনে নিলাম, কিন্তু তার সাথে তোমার কনফিডেন্স এবং তোমার ভিতরে কিছু এমন মশলা থাকবে, সেটা তুমি যেতে লোক দেখলে তোমাকে বুঝতে পারে যে হ্যাঁ এর মধ্যে কনফিডেন্স আছে, বা তাহলে তোমার সেইটুকু দেখালেই বাকিটা হচ্ছে কি তোমার কাজটা উদ্ধার হয়ে যাবে, ঠিক আছে? তো সেই কনফিডেন্সটাকে গ্রো করানোর জন্য বা সেই জিনিসটাকে তোমাকে ফুটিয়ে তোলার জন্য, তার জন্য আমরা এই স্পেশাল ক্লাসের আয়োজন রেখেছি, ঠিক আছে? এবং প্রত্যেকটা জিনিস কিন্তু আমি তোমাদেরকে এইভাবেই গাইড করে যাব যতদিন না পর্যন্ত তোমাদের ইন্টারভিউ হচ্ছে, ঠিক আছে? যেমন আজকে একটা খুশির মানে একটা মহল তৈরি হলো, অর্থাৎ অনেকে যারা পেলো তারা কিন্তু হচ্ছে কি জানালো, আমার সত্যিই কিন্তু আজকে আমার খুব খুশির দিন যে তারা পেয়েছে এবং তারা হচ্ছে কি আমাকে জানিয়েছে, ঠিক আছে? সেরকমভাবে আমিও অপেক্ষায় থাকলাম, তোমরাও পাবে এবং তোমরাও জানাবে, ঠিক আছে? আর সেই জিনিসটা কিন্তু আমি অপেক্ষায় থাকলাম, ঠিক আছে? চলো এবারে দেখো, তাহলে প্রথম জিনিসটা তাহলে বুঝতে পারলে তুমি কি করবে, তোমার এই 5 থেকে 7 মিনিট যে টাইমটাকে তুমি পাটে পাটে ভেঙে নেবে। মানে এমন নয় যে তুমি ইন্ট্রোডাকশন বলতে বলতেই তোমার শেষ, তাই না? শুরুতেই শেষ লোকে বলে না, এরকম হওয়া চলবে না। তাহলে তুমি কি করবে, তাহলে প্রত্যেকটা টাইমিংসটাকে তুমি ভেঙে নেবে। প্রথমে তুমি ইন্ট্রোডাকশন করলে, তারপরে তুমি সেই টপিকটাকে এক্সপ্লেন করলে, তারপরে সেখান থেকে কিছু এক্সাম্পল দিলে, তারপরে তুমি কনক্লুশনে এলে, ঠিক আছে? এবং কোশ্চেনিংটা অবভিয়াসলি মাস্ট থাকবে তোমার জিনিসের মধ্যে, তোমার লেকচারের মধ্যে, সেটাও তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো সেই জন্য দেখো আমি এখানে লিখে দিয়েছি যে মিনিমাম হচ্ছে কি তোমার ইন্ট্রোডাকশন 1 মিনিট, এক্সপ্লেনেশনে বেশি সময় দিতে হয়, এক্সাম্পলে তারপরে হচ্ছে তোমার কনক্লুশনস। চলো এবার দেখো বলছে যে ব্ল্যাকবোর্ডে যখন তুমি লিখছো, ঠিক আছে? ব্ল্যাকবোর্ড, যদিও তোমাকে ব্ল্যাকবোর্ড দিবে না, কি দেবে গো? হোয়াইট বোর্ড দেবে, তাই তো? এখন হচ্ছে সব জায়গায় হোয়াইট বোর্ড চলে আসছে, ঠিক আছে? হোয়াইট বোর্ড, বা যদি তোমাকে ব্ল্যাকবোর্ড দেয় তাহলে তুমি কি করবে, দেখো পরিষ্কার লেখা। তাহলে পরিষ্কার লিখতে গেলে তোমাকে আগে প্র্যাকটিস করতে হবে, নাহলে দেখা গেল তুমি প্রথমবার হচ্ছে কি ব্ল্যাকবোর্ড নিয়ে হাতে উঠেছো, তোমার হাতের চোখ ভেঙে যাচ্ছে, তুমি লেখা শুরু করছো চোখ ভেঙে যাচ্ছে, লেখার এরকম বাঁকা হয়ে যাচ্ছে, তাহলে এরকম হওয়া যাবে না। তাহলে তোমাকে কি করতে হবে, প্র্যাকটিস করে যেতে হবে, তাই না? যেহেতু ডেমো টিচিং আছে, তাহলে তোমাকে সেখানে টিচিং এর জন্য তাহলে কি করতে হবে, লেখা প্র্যাকটিস করতে হবে। আমি এই জন্য কালকে বলেছিলাম না যে একটা 250-300 টাকা বা যা নিক না কেন একটা বোর্ড তোমরা কিনে নেবে, ঠিক আছে? তাতে তোমার হচ্ছে কি প্র্যাকটিসটা হয়ে যাবে। কি বললাম বুঝতে পেরেছো তো? তো এত টাকা খরচা হচ্ছে, তো এইটুকু টাকা খরচা করা যায়, তাই তো? তাহলে এইটুকু টাকা খরচা করা যায়, তো তার জন্য তোমার কি হবে, দেখো হাতে লেখা পরিষ্কার হবে, লেখা বড় বড় করে করতে হবে, সোজা লাইন করতে হবে, তাই না? রঙিন চোখ ব্যবহার করতে থাকলে আরো বেশি আকর, যদি রঙিন চোখ সেখানে কালার থাকে তাহলে সেটাকে তুমি করাতে পারো, ঠিক আছে? তাহলে এখানে তো তোমার কোনো তুমি ডেমো দেখানোর জন্য তো কিছু নিয়ে যেতে পারবে না, তাই না? যে তুমি কোনো মডেল নিয়ে গেলে, ঠিক আছে, বা কোনো কিছু নিয়ে গেলে, সেরকম যদি তোমাকে অ্যালাউ না করে তাহলে তো সেখানে তুমি দেখাতে পারবে না, তুমি ড্রয়িং করে দেখাবে। আচ্ছা, এবার পাওয়ার পয়েন্টের ব্যাপারটা আসি, এটা তো তোমাদেরকে অ্যালাউ করতে দেবে না, আমি এটাকে স্কিপ করলাম আর কি, এটা স্কিপ করলাম, এটা আলাদা জিনিসের জন্য করেছিলাম। চলো এবার দেখো, এবার যারা হচ্ছে কি ধরো মূলত ধরো ফটোসিনথেসিসে পড়াবে, একটা বায়োলজিতে টিচার হতে যাচ্ছে, সে হচ্ছে পড়াবে কি স্কুলে, মানে ওখানে গিয়ে ডেমো দেখাবে কি ফটোসিনথেসিস। তাহলে তোমাকে কিন্তু ফটোসিনথেসিসের ব্যাপারটাকে এরকম ইকুয়েশনালি লিখতে হবে,
ইন্ট্রোডাকশন, এক্সপ্লেনেশন, এক্সাম্পল দিয়ে কনক্লুশনে যেতে হবে। ইন্ট্রোডাকশনে তোমাকে কি বলতে হবে, ধরো তুমি বললে যে তোমার হচ্ছে গাছ না থাকলে আমরা কি বাঁচতে পারবো, মানে তুমি এমন নয় যে গিয়ে হাই স্ট্যান্ডার্ডে তুমি গ্রাজুয়েশন লেভেলে গিয়ে পড়াতে শুরু করে দিলে যে ফটোসিনথেসিস ইজ দ্য প্রসেস অফ তোমার হচ্ছে কি ফিজিক্যাল প্রসেস, যেখানে এরকম করে তুমি শুরু করবে না। তাহলে তোমাকে ইন্ট্রোডাকশনে বলতে হবে গাছপালা দিয়ে, যে গাছ হচ্ছে এমন এক তোমার হচ্ছে কি জিনিস যেটা না থাকলে আমরা বাঁচতে পারবো না, বা গাছ থেকে আমরা অক্সিজেন পাই, এই অক্সিজেন আসছে কোত্থেকে দিয়ে, এইভাবে তোমাকে শুরু করতে হবে আর কি, ঠিক আছে। এবং প্রয়োজন পড়লে তোমাকে কিছু ছোট তোমার হচ্ছে গল্প বা কোনো কিছুটা প্রশ্ন দিয়ে বা ছবি এঁকে, ঠিক আছে, যে বলো তো এটা কি জিনিস, এটা গাছ আঁকলে যে এটা কি জিনিস, এইভাবে তোমাকে, বা এটা একটা পাতা আঁকলে এটা কি জিনিস, এটাতে কি হয়, এখানে তার কালার কেমন হয়, এই জিনিসগুলো আর কি। মানে তোমাকে প্রথম ইন্ট্রোডাকশনে এমন কিছু জিজ্ঞাসা মানে এমন কিছু ডিসকাস করতে হবে ওই টপিক ঘেঁচা আর কি। আচ্ছা, তারপরে দেখো তোমাকে এক্সপ্লেনেশন যখন তুমি করছো তখন সহজ ভাষায় ধাপে ধাপে, হ্যাঁ, বোর্ড বা চার্টে তুমি লিখে সেই জিনিসটাকে তুমি এক্সপ্লেন করবে। আর এক্সাম্পল হিসাবে তুমি হচ্ছে কি কোনো সমস্যার সমাধান বা ছাত্রদেরকে ছোট প্রশ্ন করানো, ঠিক আছে, সেখানে তুমি একটা কোশ্চেন থ্রো করলে, ঠিক আছে, এবং তুমি প্রত্যাশা করবে না যে তারা উত্তর দেবে, এমন নয়। আচ্ছা, তুমি তখন কি করবে, তোমার যেহেতু হচ্ছে কি ডেমো চলছে, তখন তুমি করবে আচ্ছা তোমরা এটা বললে একদম সঠিক বলেছো, বা তোমরা খুব ভালো বলেছো, এইভাবে তোমাকে কিন্তু বলতে হবে। মানে আমি যেটা বলছি তোমরা বুঝতে পারছো তো, আমি যেটা বলতে চাইছি তোমরা বুঝতে পারছো তো, মানে এই তোমাকেই সেখানে একটা রোল প্লে করতে হবে আর কি এই যে টিচার, এবং সেটাকে ভাবতে হবে সেটা ক্লাসরুম, এবং যারা বসে রয়েছে তারা হচ্ছে স্টুডেন্ট, এবং স্টুডেন্ট মানে তারা হচ্ছে কি শুধু শুনবে, দেখবে, তারা উত্তর দেবে না। তুমি যদি আশা করো যে আমি তাদেরকে বারবার কোশ্চেন করলে তারা উত্তর দেবে, এমন নয়। তুমি এমন রোল প্লে করবে যে তারা উত্তর দিচ্ছে, তুমি সেই উত্তরটাকে মানে ঠিক না ভুল সেটাকে তুমি জবাব দিচ্ছ, ঠিক আছে। চলো এবার দেখো, এবার হচ্ছে কি বলছে মূল পয়েন্টগুলো আবার একবার রিভাইজ করে শেষ করবে, ঠিক আছে, মূল পয়েন্টগুলোকে আবার রিভাইজ করে তোমাকে শেষ করতে হবে। চলো এবারে দেখো বলছে ছাত্রদের আকর্ষণ করার জন্য কৌশল কি কি। আচ্ছা, তো সেখানে দেখো তোমাকে বলবে, ধরো পড়ানোর পরে তোমাকে বলবে যে কিভাবে তুমি ছাত্রদেরকে আকর্ষণ করবে, ছাত্রছাত্রীদের। তাহলে সেক্ষেত্রে তোমাকে বলছে যে যে প্রশ্ন করা, কে কে বলতে পারবে কেন পাতাকে আমরা গাছের রান্নাঘর বলি, ঠিক আছে, বা দৈনন্দিন জীবনের সাথে মিলিয়ে ব্যাখ্যা, ঠিক আছে, যেমন হচ্ছে সূর্যালোক ছাড়া গাছ বাঁচে না, তেমনি হচ্ছে বিদ্যুৎ ছাড়া আমাদের পাখা চলে না, ঠিক আছে। এইভাবে তোমাকে কিন্তু জিনিসগুলোকে গুছিয়ে জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, ছোট ক্লাস হলে এক দুজনকে হচ্ছে কি তোমার মানে বোর্ডে ডাকা হবে, মানে এই জিনিসগুলো তোমাকে যদি প্রশ্ন করে আর কি, এগুলো তো তুমি আর সেখানে তো করাতে পারবে না। তুমি হচ্ছে কি করবে না, তোমার যদি বলে যে তুমি তাহলে যদি ছাত্র বুঝতে পারছে না বা তারা বুঝতে পারছে না, তাহলে তুমি কি করবে, তখন তুমি বলবে যে স্যার ছোট ছোট একটা গ্রুপে ভাগ করে দেবো, দু একজনকে একটা বোর্ডে ডাকবো, যে তোমরা হচ্ছে এই জিনিসটা ব্যাখ্যা করবা, এই জিনিসটা তোমরা বলো। তাহলে এই জিনিসগুলোকে তোমাকে বিশেষ করে হচ্ছে কি স্টেপ বাই স্টেপ আলোচনা করতে হবে। বলো, বলো। ওটা এই সপ্তাহে বেরোবে, একটু অপেক্ষা করো, আমি ক্লাস নিচ্ছি, পরে কথা হবে। এই সপ্তাহে বেরিয়ে দেবে, এসএসসির আগে সব ক্লিয়ার করে দেবে, ঠিক আছে। দেখো এবার বলছে, দেখো তোমার বডি ভয়েস, যেটা কালকে আমি বলছিলাম তোমাদেরকে, যে তুমি কোন টপিক পড়াচ্ছ সেটা থেকে বড় কথা হচ্ছে কি তোমার কি জিনিস না, তোমার হচ্ছে কি ভয়েস, বডি ল্যাঙ্গুয়েজ এবং বড় ওয়ার্ক, এই তিনটে জিনিস কেমন হচ্ছে আর কি। মানে তুমি ভয়ে তোমার হচ্ছে কথা মুখ থেকে বেরোচ্ছে না, বা তুমি তোতলে যাচ্ছ, বা তোমার হচ্ছে কি কথা ক্ষীণ হয়ে যাচ্ছে, মানে তোমার গলা শুকিয়ে যাচ্ছে, জানি আমি, এটা আমি বলার পরেও তোমাদের অনেকেরই হবে। তাহলে এই অনেকের যে হবে সেটাকে ঠিক করার উপায় কি না, আমরা এখানে তুমি যত বেশিবার দেবে তত তোমার হচ্ছে কি হ্যাবিচুয়েট হয়ে যাবে, বা তত তোমার হচ্ছে কি জিনিসটা হয়ে যাবে। দেখো আমাদের ক্ষেত্রেও হয়েছে, তাই না, আমি যখন টিচিং শুরু করি তখন কিন্তু প্রথমে ক্লাসে গেলে একটা ভয়ের একটা জিনিস তৈরি হতো, বুক ধড়ফড় করতো, কিন্তু এই জিনিসটা এখন আর হয় না। তুমি দেখবে তোমাদের ক্ষেত্রেও হয়ে যাবে, যখন তুমি রেগুলার বেসিসে 5 মাস 6 মাস 1 বছর যখন তুমি পড়ানোর সাথে যুক্ত হয়ে যাবে, তোমাকে যে কোনো ক্লাসে গেলে তুমি ইজিলি গিয়ে সেখানে তুমি যে কোনো টপিক পড়াতে পারবে। কিন্তু প্রথম একটু সমস্যা হয়, ঠিক আছে, আমাদের ক্ষেত্রেও হয়েছে। তো যাই হোক, তাহলে সেই জিনিসটা তোমাকে কাটাতে হবে কি করে, প্র্যাকটিস একমাত্র এমনটা জিনিস যার মাধ্যমে তোমার কিছু যদি ঘামতি থাকে সেই ঘামতিটাকে আমরা ঠিক করাতে পারি, মানে নিজেরা ঠিক করতে পারো। তো এই জন্য তোমরা স্বইচ্ছায় বারবার করে এখানে যখন তোমরা প্রেজেন্ট করবে বা কিছু বলবে, তখন সেই ভয়টা অটোমেটিক্যালি চলে যাবে, বা তোমার মানে ভয়টা কেটে যাবে আর কি, ঠিক আছে। বা যখন তোমাকে বারবার ওই টপিক থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে, তখন তুমি কনফিডেন্স পেয়ে যাবে, হ্যাঁ আমাকে যাই বললে আমি তো পারবো, তো আমি ভয় পাবো না, ঠিক আছে, এরকম আর কি। তাহলে তুমি কোন টপিক পড়াচ্ছ তার থেকে বড় কথা কি বললাম, যে ভয়েস, বডি ল্যাঙ্গুয়েজ, বোর্ড ওয়ার্ক, এই তিনটে জিনিস তোমাকে কিন্তু একটা মানে
কম্বিনেশনের মধ্যে রাখতে হবে, ঠিক আছে। বডি ল্যাঙ্গুয়েজটা তোমার কনফিডেন্স থাকবে, ভয়েস তোমার ক্লিয়ার হবে, বোর্ড ওয়ার্ক তোমার হচ্ছে নিখুঁতভাবে হবে, ঠিক আছে। প্রত্যেকটা অক্ষরগুলো গোটা গোটাভাবে মেনশন থাকবে। তাহলে ভয়েস কি করবে দেখো, পরিষ্কার, যথেষ্ট জোরে, হ্যাঁ, ভেরিয়েশন সহ। ভেরিয়েশন মানে কি, কখন তুমি হালকা লো স্পিচ, কখন হাই স্পিচ, ঠিক আছে। মানে একটা দেখবে, মানে একটা কি বলবে, তুমি সেখানে তো রোল প্লে করছো না, তুমি ওখানে হচ্ছে কি তুমি রোল প্লে করবে। তাহলে রোল প্লে করা মানে তোমরা দেখেছো, তাই না, যারা সিনেমার অ্যাক্টার হয় দেখবে তারা মানে যে যে ভঙ্গিমার কথা বলছে বা যে স্পিচে কথা বলছে দেখবে সেটা এটা দেখলেই হচ্ছে কি মনে হয়। তো সেইভাবে তোমার হচ্ছে কি একটা ভেরিয়েশন সহ জিনিসটা ফুটে উঠবে। বডি ল্যাঙ্গুয়েজ তোমাদেরকে আমি বলেছিলাম যে চোখে চোখ রাখা, মানে এমন নয় যে তুমি জানলার দিকে তাকিয়ে বা তুমি হচ্ছে কি বাইরের দিকে তাকিয়ে বা নিচু হয়ে তুমি কথা বলছো, এমন হবে না। পুরো একদম পুরো স্ট্রেট চোখে চোখ রাখবে। এবং আমি বলেছিলাম কি যে চোখে চোখ রাখা মানে একজন কেন, যদি 5 জন থাকে বোর্ডে তাহলে 5 জনকে তোমরা হচ্ছে কি তাকালে, তাই না। হাতের ভঙ্গি ব্যবহার করা, হাতের ভঙ্গি মানে কি হবে, তুমি আবার হাতটাকে এমনভাবে আন্দোলন করবে না যাতে সেটা দৃষ্টিগোচর হয়। তাহলে হাতটা মানে কি, তোমাকে তুমি যখন এক্সপ্লেন করছো বলছো, তোমার তখন হাতটা মানে ওই বোঝানোর ভঙ্গিমাতে কাজ করবে, ঠিক আছে। তুমি আবার হাত পা ছড়া শুরু করবে না, ঠিক আছে, সেটা আমি করতে বলছি না। তাহলে তোমার কি হবে, একটা কথা বলার সাথে এক্সপ্লেন করার সাথে, যেমন আমরা নর্মালি যেমন হাত পা গুলোকে হচ্ছে কি ইয়ে করি, ভঙ্গিমা করি, তো সেই ভঙ্গিমায় কিন্তু চলবে, ঠিক আছে। আর যখন তোমরা ডেমো দেবে তখন আমি বলে দেবো যদি কোনো কিছু প্রবলেম থাকে। আচ্ছা, আর একটা জিনিস কি, কনফিডেন্স দেখাবে তখনই যখন তুমি স্ট্রেট, তাই না, তোমার একদম পুরো স্ট্রেট হয়ে দাঁড়াবে, বেঁকে যাবে না, কুঁজে যাবে না, একদম পুরো স্ট্রেট হয়ে দাঁড়িয়ে তুমি কিন্তু রিপ্রেজেন্ট করাবে। আচ্ছা, পরিপাটি লেখা তোমাদেরকে বললাম, এই যে ডান দিকে তোমরা টপিক এবং তারিখ দিবে, মানে বাম দিকে থাকবে হচ্ছে টপিক আর ডান দিকে থাকবে তারিখ, ঠিক আছে। এবং হচ্ছে বাম পাশে ব্যাখ্যা, শেষে একটি বক্সে মূল পয়েন্ট এবং ফর্মুলা করে তুমি বক্স আঙ্কারে যে এই জিনিস আমরা শিখলাম, ঠিক আছে। তো এটা কিন্তু না, মানে সিরিয়াস বলছি, এই জিনিসগুলোকে যতটা বেশি তুমি ক্রিয়েটিভিটি দেখিয়ে ভালো করে রিপ্রেজেন্ট করতে পারবে তত বেশি তোমার পক্ষে হচ্ছে কি ভালো, তাই না। দেখো 20টা নাম্বার তোমাকে কেউ মুখ দেখে দেবে না, তাই না। 20টা নাম্বার, তুমি কি ড্রেস পরে গেলে, তুমি হচ্ছে কি দেখতে কত সুন্দর, এটা থেকে বড় কথা হচ্ছে কি তুমি কিভাবে রিপ্রেজেন্ট করলে বা তুমি কি জিনিসটাকে দেখালে বা কিভাবে তুমি বোঝালে, সেটা কিন্তু তোমার কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলবে, তাই না। ধরো এই যে তোমাকে যদি আমি এই যে ইন্টারভিউয়ার হিসাবে রাখি, তোমার সামনে যদি 5 জন যদি রিপ্রেজেন্ট করে, তাহলে তুমি তাকেই বেশি প্রেফার করবে যে যার হচ্ছে কনফিডেন্স, যার হচ্ছে কি তোমার পড়ানোর যে টপিক এবং সেটাকে কতটা ক্লিয়ারভাবে রিপ্রেজেন্ট করছে, তুমি তাকে কিন্তু ভালো নাম্বার দেবে, তাই তো। তো অতএব হচ্ছে কি সেই জিনিসটা তোমাকে কিন্তু সেখানে করতে হবে। ওখানে যারা থাকবে, তোমার মামা, তোমার কাকা, তোমার জেঠা নয়, যে তোমার ঘরের লোক তোমাকে হচ্ছে কি জানে যে এরা এই হচ্ছে কি আমার ঘরের লোক, তোমাকে আমি নাম্বার দিয়ে দেবো, এমনটা না। তাহলে তো সেখানে তোমাকে যে যেমন করে নিজেকে ফুটিয়ে তুলবে, যে যেমন করে দেখাবে, ঠিক তেমন করে সে কিন্তু সেখান থেকে নাম্বারটা পাবে। কি বললাম বুঝতে পেরেছো? বোঝা গেছে না বুঝতে পারবেন? আর আমি প্রথম ক্লাসেও বলেছিলাম যে 50 পাওয়া হচ্ছে কি একজন হচ্ছে স্টুডেন্ট, একজন 55 পাওয়া স্টুডেন্ট, 50 পাওয়া স্টুডেন্ট দেখা গেলো জব পেয়ে যাচ্ছে, প্যানেলের নাম চলে আসছে, এর নাম আসতে পারে। কেন না, তুমি বলবে স্যার তো আমি তো 55 পেয়েছিলাম, ও তো 50 পেয়েছিল, আমি তাহলে 55 মানে আমার নাম্বার বেশি আছে, আমি যেই করে হচ্ছে কি ইন্টারভিউ দিলে আমি নাম্বার পেয়ে যাবো বা আমি চাকরি পেয়ে যাবো, এমনটা নয়। তাহলে কেন না, এই যে এই ব্যক্তি যদি হচ্ছে কি 18 পেয়ে যায় আর এ যদি 15 পায়, তাহলে বুঝতে পারছো যদি টোটাল যোগ করা হয় 50 ব্যক্তিরা এগিয়ে যাবে, তাই না। তো ওতে হচ্ছে কি তোমরা এই জিনিসটাকে মাথায় তোমাকে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু খুবই জরুরি। এরকম কিন্তু হয়েছে, ঠিক আছে। যারা তোমাদের সিনিয়র রয়েছে বা যারা তোমাদের আত্মীয় স্বজন রয়েছে যারা এই সমস্ত শিকার হয়েছে, তাদের সাথে একটু কথা বলবে, তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবে, ঠিক আছে। চলো, তো এই জিনিসটা ছিল। এবারে ম্যাথামেটিক্সের একজন ছিলে, তুমি কি আছো? ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্স আছো তুমি? তুমি কি 11-12 দিয়েছিলে মাদ্রাসা না 9-10 দিয়েছিলে? কি গো, আছে? কোথায় গেল, তার নামটা ভুলে গেলাম। যাই হোক, তাহলে এবারে তাহলে আমরা শুরু করি, ঠিক আছে। আর এই জিনিসটা যারা ম্যাথামেটিক্স থাকলে তাকে বলতাম, এখানে দেখতে পাচ্ছ পিথাগোরাস থিওরিমের ক্ষেত্রে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যেটা হয়, তাই না, তার একটা ডিগ্রি, একটা অ্যাঙ্গেল তোমার 90 ডিগ্রি হলে তাকে আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা বলি। তো সেটা তোমরা জানো যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে কি তোমার ভূমি স্কোয়ার, তাই না। তো সেক্ষেত্রে তোমরা এটা জানো, এটা আমি ম্যাথামেটিক্স হলে তাকে আমি এক্সপ্লেন করাতাম বা সে করতো, এটা তোমাদের বাকিদের লাগবে না।
চলো তাহলে আজকে যে বলছিলে, তাহলে কে আগে শুরু করবে? কে আগে শুরু করবে? কে রেডি আছো? প্রথমে যে আগে রেডি আছো সে শুরু করো, তাহলে টিচিং শুরু করো। মোটামুটি যে জিনিসগুলো বললাম এগুলো মাথায় রেখে তুমি শুরু করো। কে শুরু করবে? সি চ্যাটার্জি আগে শুরু করবে না কে করবে? ভিডিও অডিও অন করে তোমাকে কিন্তু ক্যামেরা রেখে তোমাকে শুরু করতে হবে। কে শুরু করবে? আচ্ছা, সি চ্যাটার্জি আগে শুরু করো। আগে থেকে প্রিপেয়ার, নেক্সট যে করবে সে প্রিপেয়ার থাকো। ঠিক আছে, তাহলে সি চ্যাটার্জির পরে কে শুরু করবে? তুমি হচ্ছে রেডি থাকো, হ্যাঁ তুমি প্রিপেয়ার থাকো। এসজি তুমি রেডি থাকো, হ্যাঁ। সি চ্যাটার্জি হয়ে গেলে এসজি দেবে। একটু ফাস্ট করো, হ্যাঁ একটু ফাস্ট করো। হ্যাঁ শুরু করো, শুরু করো, দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে, শুরু করো। চলে যাচ্ছে তো। হ্যাঁ স্যার আমি এই টাইমটাকে ভেবে নিচ্ছি মর্নিং টাইম, তো স্কুলের যে টাইম হয় ট্রেনে, ঠিক আছে ওইভাবেই শুরু করেছি। ওকে ওকে, নো প্রবলেম। ঠিক আছে। গুড মর্নিং স্টুডেন্টস। আজকে তোমরা, আমি স্যার আর একটা কথা বলে নিচ্ছি, আমি ক্লাস 11 এর একটা টপিক করছি, ইসিজি। আমি ওই টপিকটা করতে চাইছি, আগে আমাকে বলে দিলাম। নো নো প্রবলেম, নো প্রবলেম, তুমি যে কোনো একটা পড়াও না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। গুড মর্নিং স্টুডেন্টস। আজ তোমাদের ক্লাস 11 তোমরা ক্লাস 11 পড়ো, তো তোমাদের জন্য আমি একটা টপিক করছি আজকে ইসিজি, যেটা অলরেডি তোমরা কার্ডিওভাস্কুলার সিস্টেম বা হার্ট পড়ছো। এই হার্ট চ্যাপ্টারে এসএ নোড, এভি নোড এগুলো পড়েছো তোমরা। তো আজকে তার পরের স্টেপ ইসিজি আমরা এই পার্টটা করবো। তোমরা মোটামুটি সবাই জানো, শুনেছো হয়তো যে হার্টের প্রবলেম হলে হসপিটালে নিয়ে গেলে একটা ইসিজি টার্মটা তোমরা শুনেছো, মোটামুটি পরিচিত আছে। তো সেইটা সম্পর্কে একটু ডিটেলস আজকে আমরা জানবো। তাহলে আমরা আজকে করবো কি, আমরা করবো ইসিজি। আমাদের ইসিজি এই টপিকটা আমরা করবো। তো এই টপিকের মধ্যে আমরা কি দেখতে পাবো? ইসিজি আগে জানবো ইসিজি কি। ইসিজি ব্যাপারটা হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম। ইসিজি কি? ইলেকট্রোকার্ডিওগ্রাম। তাহলে আমরা ইসিজি হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম, এটা হলো ইসিজি। ইসিজির পুরো নাম। এই ইসিজিটা করা হয় কোন যন্ত্রে? না, যেই যন্ত্রে করা হয় সেই যন্ত্রের নাম হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফ। ইলেকট্রোকার্ডিওগ্রাফ। তাহলে দেখো এখানে দুটো জিনিস পুরো পরস্পর উল্টে গেল না? তুমি কি দেখলে? তুমি দেখলে নামটা হয়ে গেল, যেটা গ্রাফ হওয়ার কথা ছিল সেটা গ্রাম হয়ে গেল, আর গ্রাফ যেটাতে প্লট করছি মেশিনটার নাম হয়ে গেল গ্রাফ। যে মেশিনে করছি সেই মেশিনটার নাম হয়ে গেল কি? ইলেকট্রোকার্ডিওগ্রাফ। এইবারে যেটা ব্যাপার, ভদ্রলোক সায়েন্টিস্ট আইনথোভেন প্রথম ইসিজি আবিষ্কার করেছিলেন। এই ইসিজি কে, যে ইলেকট্রিক্যাল ফ্লো হচ্ছে হার্টে, সেটাকে আমরা ডিনোট করবো। কিভাবে করবো দেখো তোমরা। কয়েকটা রয়েছে, কি রয়েছে না, পি কিউ আর এস টি, এদের দ্বারা এই ইলেকট্রোকার্ডিওগ্রাফ মেশিনে ইলেকট্রোকার্ডিওগ্রামকে ডিনোট করা। তাহলে পি রয়েছে, কিউ রয়েছে আর এস টি, এদের দ্বারা। আচ্ছা, এই পি কিউ আর এস টি কাকে বোঝাচ্ছে? তাহলে তোমাদেরকে পাশে ছোট্ট একটা হার্ট এইভাবে আমরা করে নেব। কি করবো? আচ্ছা, দেখতে কিরকম দেখো, একটা বক্সের মতো হার্ট বানিয়ে নিয়েছি। এই হার্টটার মধ্যে এটা কি তোমরা ভালো করে জানো, এটা ডান অলিন্দ ডান নিলয়।
বাম অলিন্দ বাম নিলয়। আচ্ছা, তাহলে এই ডান অলিন্দ আমি যদি এইভাবে লিখি, রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকল। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি জানি, সংকোচন হয়। আচ্ছা, সংকোচন যে হবে, আচ্ছা হ্যালো, কিতে কি বোঝাচ্ছে আগে বুঝছো? হ্যাঁ স্যার বলুন। তুমি একটু ওটাকে ইয়ে করো তো, শেয়ার করো তো, নাহলে বাকিরা দেখতে পাচ্ছে না, তোমাকে শুনতে পাচ্ছে তুমি দেখতে পাচ্ছে না। তুমি একটু শেয়ার করে দাও। কিভাবে করবো স্যার? যেটা দেখো, এই যে মাইকের অপশনটা আছে, তারপর ভিডিও অপশন আছে, তারপরে দেখো একটা তীর চিহ্ন আছে উপরের দিকে, তীর চিহ্ন মতন আছে, ওটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টার্ট শেয়ার করে দাও, দিলে বাকিরা দেখতে পাবে। You don't have present access দেখাচ্ছে। ও না, ঠিক আছে, ছেড়ে দাও। তুমি হচ্ছে কি না করলে চলবে, পিন করলে, আমি তো পিন করেছি বাবা ওকে, আচ্ছা, আমি দেখতে পাচ্ছি। বাকিরা কি আর কারা কারা দেখতে পাচ্ছ না? সবাই কি দেখতে পাচ্ছ? কে কে দেখতে পাচ্ছ না বলো, মানে কে কে দেখতে পাচ্ছ বলো তো তাকে, কে কে দেখতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছে, পাচ্ছি না, এই তো পাচ্ছে, ঠিক আছে ঠিক আছে, পাচ্ছি না স্যার। এই তো অনেকে পাচ্ছে, সবাই পাচ্ছে। যে পাচ্ছ না তোমার নেটওয়ার্কের সমস্যা আছে। আচ্ছা তুমি শুরু করো, তোমাকে ইন্টারফারেন্স করা হলো, তুমি শুরু করো, সিচেটা শুরু করো। ঠিক আছে স্যার, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, পি ওয়েভ দ্বারা আমরা কি বুঝলাম বাবু? তোমরা এবার দেখো, আমরা দেখলাম পি কিউ আর এস টি। তাহলে পি ওয়েভ দ্বারা কি বুঝবো? না, পি ওয়েভ দ্বারা বুঝবো আমরা কি কি বোঝাচ্ছে না, অলিন্দের প্রথমে রয়েছে কি, অলিন্দ রয়েছে, তাহলে অলিন্দের কি ডিপোলারাইজেশন, আমরা বলতে পারি অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন বা অলিন্দের বিষমাবর্তন। তাহলে প্রথমে আমরা দেখবো অলিন্দের বিষমাবর্তন। যেহেতু তোমরা সবাই 11-এ পড়ছো, সাথে নিটও দেবে, তাই সাথে সাথে তোমাদের বাংলার সাথে সাথে কিছু ইংরেজি টার্ম যেগুলো এই লাইফ সায়েন্সে তোমাদের লাগবে। তো এই ডিপোলারাইজেশন অফ অ্যাট্রিয়াম বুঝা গেল। তাহলে পি ওয়েভ দ্বারা বোঝা গেল ডিপোলারাইজেশন। আচ্ছা, ডিপোলারাইজেশন মানে কি এখানে সংকোচন হয়ে গেল? একদমই না, একে ফলো করে কি হবে, সংকোচন হবে। তাহলে পি ওয়েভে কি হবে, ডিপোলারাইজেশন অফ অ্যাট্রিয়াম, একে ফলো করে আসবে সিস্টোল। আর সিস্টোল অ্যাট্রিয়ামের সিস্টোল কখন হবে না, পি ওয়েভ কমপ্লিট হওয়ার পর, অর্থাৎ পি ওয়েভ যখন চলছে, ডিপোলারাইজেশন অফ অ্যাট্রিয়াম হলো, তারপর সিস্টোলটা হবে। বুঝা গেল? তাহলে একে দেখে কি হলো, সিস্টোল বা সংকোচন। কার সিস্টোল? না, অ্যাট্রিয়ামের সিস্টোল। এরপর কি হবে, কিউ আর এস, এই তিনটা একটা কমপ্লেক্স, কিউ আর এক্স একটা কমপ্লেক্স। এখানে কি বুঝবো আমরা, এখানে হবে ডিপোলারাইজেশন অফ ভেন্ট্রিকল। তাহলে অলিন্দের পরে প্রথমে ছিল অলিন্দ, অলিন্দের পরে কি আছে, নিলয় আছে। তাহলে এবারে প্রথমে অলিন্দের বিষমাবর্তন হয়েছিল, এবার নিলয়ের বিষমাবর্তন হবে কিউআরএস। তাহলে নিলয়েরও কি সংকোচন হবে? হ্যাঁ, নিলয়েরও সংকোচন শুরু হবে। কখন শুরু হবে না, ডিপোলারাইজেশন অফ ভেন্ট্রিকল বা নিলয়ের বিষমাবর্তনের পর থেকে শুরু হবে নিলয়ের সংকোচন। বাবা তোমরা বুঝতে পারছো যে নিলয়ের সংকোচন কখন শুরু হবে, কিউআরএস কমপ্লেক্সে যখন ডিপোলারাইজেশন অফ ভেন্ট্রিকল হবে তারপর। অর্থাৎ আমরা এখানে দেখছি কিউআরএস মানে ডিপোলারাইজেশন অফ ভেন্ট্রিকল। এখান থেকে এরপরে কি আসবে, এরপরে হবে, এটা ছিল পি, ছিল এস সিস্টোল, আর কিউআরএস গেল এটা, এরপর আসবে টি। টিতে কি দেখতে পাবো, টিতে কিন্তু এই যে এতক্ষণ হয়েছিল বিষমাবর্তন, এবারে কি হয়ে যাবে, সমাবর্তন হয়ে যাবে। তাহলে টিতে তোমরা কি দেখবে, সমাবর্তন। কার সমাবর্তন? নিলয়ের সমাবর্তন, পুনঃসমাবর্তন। একটু ভুল বললাম তোমাদেরকে, এটা হলো নিলয়ের পুনঃসমাবর্তন, রিপোলারাইজেশন, পুনঃসমাবর্তন। তাহলে টি ওয়েভে পাবো আমরা নিলয়ের পুনঃসমাবর্তন। আচ্ছা, তোমাদের মনে একটা কোশ্চেন হচ্ছে যে স্যার নিলয়ের আপনি বললেন পুনঃসমাবর্তন হবে, কোথায় অলিন্দের তো পুনঃসমাবর্তন আপনি বললেননি। আচ্ছা, অলিন্দের পুনঃসমাবর্তন দেখো, তোমরা মোটামুটি একটা জিনিস জানো, যদি ডমিনেন্ট আর রিসেসিভ যদি পাশাপাশি থাকে, কে কে এক্সপ্রেস করবে, সবসময় ডমিনেন্ট এক্সপ্রেস করবে। এই কিউআরএস হচ্ছে এখানে ডমিনেন্ট। এই একই সময় যখন ডিপোলারাইজেশন অফ ভেন্ট্রিকল বা নিলয়ের বিষমাবর্তন হচ্ছে, এই নিলয়ের বিষমাবর্তনের সময় অলিন্দের সমাবর্তন হয়, কিন্তু সেটা কি রিসেসিভ, ওই জন্য আমরা সেই পার্টটা এই গ্রাফে দেখতে পাই না। এই গ্রাফে আমরা দেখতে পাই কোনটা, কিউআরএস কমপ্লেক্স, অর্থাৎ ডিপোলারাইজেশন অফ ভেন্ট্রিকল। বোঝা গেল? এরপর টি ওয়েভে আমরা দেখলাম নিলয়ের পুনঃসমাবর্তন। তাহলে এখানে পেলাম রিপোলারাইজেশন অফ ভেন্ট্রিকল, রিপোলারাইজেশন অফ ভেন্ট্রিকল। অর্থাৎ আমরা এখানে কি পেলাম,
নিলয়ের পুনঃসমাবর্তন। আর একটা ছোট্ট ডাটা তোমাদেরকে দিয়ে রাখি, এমসিকিউ কাজে লাগতে পারে। এই কিউআরএক্স কমপ্লেক্স, এই কিউআরএক্স কমপ্লেক্স প্রতি মিনিটে যত করে দিচ্ছে সেটা আমাদের কি বোঝায়? সেটা আমাদের পালস রেট, সেটা আমাদের বোঝায় পালস রেট। তাহলে পালস রেট বোঝাবে এই কিউআরএস কমপ্লেক্স প্রত্যেক মিনিটে যত করে দিচ্ছে সেটা আমাদের পালস রেট বোঝাবে। তাহলে বোঝা গেল। এবার যদি আমি তোমাদেরকে বলি যে কিউআরএস কমপ্লেক্স থেকে তোমরা কি বুঝতে পারছো? কিউআরএস কমপ্লেক্স থেকে, হ্যাঁ ঠিকই বলেছো, ডিপোলারাইজেশন অফ ভেন্ট্রিকেল। আর রিপোলারাইজেশন অফ ভেন্ট্রিকেল টি ওয়েভ। ওকে, আজকে এতটা ওকে, ঠিক আছে। তুমি তাহলে হচ্ছে কি কিছু কিছু জিনিস শুনে নাও, ঠিক আছে? অন থাক, তুমি শুনে নাও, বসে পড়ো, কোনো সমস্যা হচ্ছে কি কিছু কিছু জিনিস। প্রথম হচ্ছে তোমাকে বলে নি তোমার ভালো দিক, যেটা ভালো হচ্ছে তোমার ভয়েস ক্লিয়ার। ওকে, তোমার ভয়েস ক্লিয়ার, বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি যথেষ্ট আছে, এই দিক থেকে তোমার দুটো ক্লিয়ার। এবারে আসছি নেগেটিভ দিক, যেটা পড়ানো। আমি তোমার যতক্ষণ আমি দেখলাম পড়ানো, তাতে আমার হচ্ছে কি যেটা মনে হলো যে তুমি মোটামুটি হচ্ছে কি টিউশন পড়াও 11-12 বা নিট লেভেলে। এবারে তুমি সেই পড়ানোর যে হ্যাবিচুয়েটটা কিন্তু এখানে ধরা পড়ে, ঠিক আছে? এবং তুমি হচ্ছে কি তাদেরকে হচ্ছে রিপিট করাচ্ছ বা সেই কোশ্চেনের উপর জোর দিচ্ছ, যেটা তোমার পড়ানো। কিন্তু তোমাকে এই প্র্যাকটিসটা একটু পাল্টাতে হবে। মানে তুমি যখন হচ্ছে কি ওখানে ডেমো টিচিং দেবে, তখন তুমি স্কুলে পড়াচ্ছ, এটা তোমাকে ভাবতে হবে স্কুলে পড়াচ্ছ। ওকে, আর তুমি এটা যখন করছো, তুমি এটা স্পেশাল হচ্ছে কাউকে কোচিং দিচ্ছ, সেরকম করে তোমাকে পড়ানো হচ্ছে। কি বললাম বুঝতে পারলে? আচ্ছা, এটাকে মাইন্ডে ঢুকিয়ে নাও, এই জিনিসটাকে মাইন্ডে ঢুকিয়ে নাও। স্যার হ্যাঁ, একটু বলবেন যে পার্টগুলো আরেকটু ইমপ্রুভ করব। আমি স্টেপ বাই স্টেপ সবটাই বলছি। আর প্রথম পয়েন্টটা আমি এটা বললাম, প্রয়োজন বলে খাতায় লিখে নেবে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে দেখো, দ্বিতীয় কথা হচ্ছে কি, যেহেতু শর্ট টাইমটা খুব শর্ট, তোমাকে 5 মিনিট সময় দেবে, 5 মিনিট তো নাও দিতে পারে। এবারে তুমি পড়াতে গিয়ে দেখলাম যে অনেকবার হচ্ছে কি একই জিনিস মানে রিপিট করছো, বা তুমি তাকে ঘুরিয়ে বলছো। তাহলে ওই জিনিসটা তোমাকে কিন্তু ছেড়ে বলতে হবে না। কেন বলছি না, কারণ তোমাকে যদি কম সময়ে দেওয়া হচ্ছে, তুমি কম সময়ে যাতে বেশি কিছু বলতে পারো সে চেষ্টা করতে হবে। আচ্ছা, তৃতীয় কথা কি না, তোমার দেখো হাতের যে লেখা, তুমি খুব স্পিডে লেখার কারণে তোমার হয় লেখা ছোট হয়ে যাচ্ছে, বাঁকা হয়ে যাচ্ছে। আচ্ছা, শোনা যাচ্ছে? এবার শুনতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ এবার? আচ্ছা, বাকিরাও কিন্তু নোট ডাউন করবে, বাকিরাও কিন্তু যাকে যা বলছি আমি নোট ডাউন করবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমার হচ্ছে কি দেখো, শোনা যাচ্ছে এবারে? শুনতে পাচ্ছ? তুমি ব্লুটুথটা কেটে দাও, ব্লুটুথের সমস্যা হচ্ছে কিছু একটা। শোনা যাচ্ছে? স্যার আমার কাছে সাউন্ডটা আপনার আসছে না, কোনো একটা প্রবলেম হয়ে গেছে। আমি রেকর্ডটা থেকে এটা শুনে নেব সবটাই। ওকে, কোনো কারণবশত সাউন্ডটা আমার কাছে আসছে না। তুমি ব্লুটুথটা ইয়ে করে দাও, ব্লুটুথটা হচ্ছে কি থেকে লেফট করে যাও, ব্লুটুথের কানেকশনটা বন্ধ করে দাও, ব্লুটুথের। স্যার আমি একবার বন্ধ করছি স্যার। আপনার কথাগুলো আমি কিছু শুনতে পাচ্ছি না, আমি একবার লেফট হয়ে জয়েন করছি। হ্যাঁ, লেফট করে জয়েন করো। আচ্ছা, বাকিদের উদ্দেশ্যে বলছি, যাকে যেটা বলছি মানে সেটা তার জন্যই শুধু নয়, তোমরা বাকিরাও কিন্তু শুনবে বা নোট ডাউন করবে, ঠিক আছে? প্রয়োজন বলে একটা খাতা বাঁধো, সেটাই ভাইবা এন্ড ইন্টারভিউ বলে। সেখানে হচ্ছে কি যে পয়েন্টগুলো ইমপ্রুভ করা দরকার আছে, দেখো ওখানে কিন্তু খুবই ভাইটাল জিনিস, হালকাভাবে কেউ নেবে না। অনেকে আমি জানি যে তোমরা টিউশন পড়াও বা টিউশনের সাথে যুক্ত। আচ্ছা, এবারে শুনতে পাচ্ছ? সি চ্যাটার্জি, শুনতে পাচ্ছ তো এবারে? এবারে যেটা আমি বলছিলাম যে তোমার প্রথমে যে প্রবলেমটা বললাম সেটা তুমি বুঝে গেছো। দ্বিতীয় প্রবলেম যেটা বললাম যে তুমি হচ্ছে কি কোনো কারণে লাইনগুলো হচ্ছে তোমার বেঁকে যাচ্ছে, ঠিক আছে? এবং লেখাগুলো হচ্ছে কি তোমার গোটা হচ্ছে না, এটা তোমাকে ঠিক করতে হবে, ঠিক আছে? ওখানে তোমাকে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু দেবে। আর এখানে তোমাকে বললাম যে ডেট মেনশন করতে, টপিকটা থাকবে তোমার ওইদিকে ডান দিকে, বাম দিকে, আর তারিখটা লিখেছি, দেওয়া হয়নি। ঠিক বলে ওটা আছে, ঠিক আছে? আর সেই সঙ্গে হচ্ছে কি তোমার যে জিনিসটা হলো, তুমি বোর্ডের দিকে ম্যাক্সিমাম মানে 70% টাইমটা তোমার বোর্ডের দিকে হয়ে যাচ্ছে, 30%-এর সামনে না। তোমাকে কি করতে হবে, এই যে হাতের যে এক্সপ্রেশন কথা বললাম, হাতের এক্সপ্রেশন বা হাতটাকে তুমি দেখাচ্ছ, বোঝাচ্ছ, এই জিনিসটা করতে হবে। আর ইসিজি যখন তুমি পড়াচ্ছ, ইসিজির জন্য তোমাকে একটা হার্টের
ছবি ছোট করে হলেও তোমাকে খুব কুইকলি তোমাকে ড্র করতে হবে, ঠিক আছে? করে নিলাম, ব্যাস। ঠিক আছে ঠিক আছে স্যার। এবারে কোশ্চেন আমি স্যার নেক্সট স্যার আমি একটা কথা বলি, নেক্সট ডেটে আমি স্যার হার্টেরই আরেকটা পার্ট সার্কুলেটরি, ডাবল সার্কুলেটরি সিস্টেম, ওটা যখন করবো তাহলে এটার সাথে মোটামুটি অ্যাটাচ হয়ে ঠিকঠাক হয়ে যাবে মনে হচ্ছে। আরেকবার দিয়ে দেবো আমার কাছে। ওকে, ঠিক, এবারে কোশ্চেন অ্যান্সার। ঠিক 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 আছে। এবারে কোশ্চেন অ্যান্সার করি। হ্যাঁ স্যার। আচ্ছা, ধরো কাউকে ইলেকট্রিক শক লেগেছে, তাকে যদি আমরা ইসিজি করাই, নর্মাল মানুষের সাথে তার ইসিজির মধ্যে কি পার্থক্য পাওয়া যাবে? নর্মাল মানুষের ঠিক সত্যি স্যার আমার এই মুহূর্তে জানা নেই এটা। ওকে, ঠিক আছে। এই ইসিজি প্রথম হচ্ছে কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন ইসিজি? ইসিজি বিজ্ঞানী আইনস্টাইন প্রথম আবিষ্কার করেছিলেন। ওটা কোন মানে কোন দেশে প্রথম হচ্ছে কি হয়েছিল ওটা? স্যার কোন দেশে হয়েছে, স্যার কোন দেশে হয়েছিল আমার জানা নেই স্যার। ওকে ওকে, আচ্ছা। এবারে ইসিজির যে আমরা গ্রাফটা দেখি, দুটো অ্যাবনর্মাল গ্রাফের নাম বলো, যেটা থেকে আমরা বুঝতে পারবো যে এটা তার হৃদযন্ত্রের প্রবলেম। স্যার দুটো অ্যাবনর্মাল গ্রাফ বলতে স্যার মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হলে যদি আমরা দেখি এসটি সেগমেন্টটা ইলেভেট করে যায়, আর একটা মায়োকার্ডিয়াল ইসচিমিয়ার ক্ষেত্রে এসটি সেগমেন্ট ডিপ্রেস করে যায়। এটা হচ্ছে স্যার ইসিজির ক্ষেত্রে প্রবলেম হলে দেখা যায়। আর আরেকটা স্যার বলে রাখছি যে ইসিজির ক্ষেত্রে যদি স্যার অনেক সময় যদি এসএ নোড ব্লক হয়ে যায়, তখন কি হয় যে পি ওয়েভ ইসিজিতে দেখতে পাওয়া যায় না। আর যদি এভি নোড ব্লক হয়ে যায়, তখন ইসিজিতে কি হয়, পি ওয়েভ 3 বার দেখতে পাওয়া যায়। এটা স্টোকস অ্যাডামস সিনড্রোমের ক্ষেত্রে এটা দেখা যায়। ওকে, আচ্ছা। এটা হার্টে যদি ভালভ না থাকতো তাহলে কি সমস্যা হতো বা কি সমস্যা হতো? ব্লাড ফ্লোতে প্রবলেম হতো, একমুখী যে প্রবাহ হয়, একমুখী প্রবাহতে সমস্যা হতো। আচ্ছা, ঠিক আছে। তাহলে তুমি যে জিনিসগুলো মানে বলতে পারলে না, সেই যদি এই টপিকটা তুমি পরীক্ষায় মানে ওখানে যদি টিচিং দাও, তাহলে আমি দেখে নেবো স্যার, সবগুলো রেডি করে রাখবে। ওকে। হ্যাঁ স্যার আমি পুরো, হ্যাঁ স্যার কোন দেশ আর কোন ইয়ার সেটাও আমার জানা ছিল না, ওটাও দেখে নেবো স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। মানে যে টপিকটা তুমি রিপ্রেজেন্ট করবে সেটা কিন্তু তোমাকে ভালো করে রিসার্চ করতে হবে, ঠিক আছে, সেই টপিকটা। হ্যাঁ ওকে ওকে, আশা করি বেটার হবে পরের টাইমে। ঠিক আছে, হ্যাঁ স্যার। চলো এবারে নেক্সট কে দেবে? থ্যাংক ইউ। এবারে কে দেবে নেক্সট? কে দেবে এবারে? এসএম বলছি। দেখা যাচ্ছে? এসএম স্যার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। শুরু করো। আচ্ছা, আমি আজকে প্রথমেই বলি, আমি যে ক্লাস 11 তোমাদের যে টপিকটা পড়াবো জীববিজ্ঞানকে, সেটা হচ্ছে কোষ বিভাজন এবং তার প্রকার। ঠিক আছে, আমি লিখে ফেলি প্রথমে। আজকে আমরা করব কোষ বিভাজন ও প্রকার। তা তোমাদের প্রথমে আমি কিছু প্রশ্ন করব। যেমন ধরো, আমি যদি তোমাদেরকে বলি, তোমাদের নিশ্চয়ই কারোর কখনো না কখনো হাত বা কোথাও কোথাও কেটে গেছে, তোমরা নিশ্চয়ই জানো, এবং পরবর্তীকালে সেই কাটাগুলো নিশ্চয়ই আবার গজিয়েও গেছে, তোমরা দেখেছো সবাই। আরেকটা প্রশ্ন করি, ধরো আমাদের চুল বা নখ, এটা তোমরা বৃদ্ধি পেতে দেখেছো সব, বা সবাই দেখেছো, খুব ভালো কথা। আরেকটা প্রশ্ন করি, ধরো তোমাকে যদি বলি তোমার সাথে তোমার ভাই বা বোনের মিল আছে, তোমরা কি বলবে? হ্যাঁ আছে। আবার যদি বলি হুবহু মিল আছে, তখন কি বলবে? কেউ বলবে হয়তো আছে যদি জগৎ সব, আবার কেউ বলবে নেই। বা বাবা মার সাথে যদি জিজ্ঞাসা করি, সেক্ষেত্রেও বলবে কিছু কিছু আছে কিন্তু সম্পূর্ণ নেই। এই জিনিসগুলো ব্যাখ্যা করতে গেলে বা এই জিনিসগুলো বুঝতে গেলে আমাদের এই কোষ বিভাজন এবং তার প্রকারভেদ সম্পর্কে আগে জানতে হবে। তা আমরা আগের ক্লাসে যেটা করেছিলাম, আমরা যে প্রিভিয়াস চ্যাপ্টারটা করলাম, সেটা কোষ সম্পর্কে ছিল। তোমাদের প্রত্যেকের মনে আছে, আমি আরেকবার মনে করিয়ে দিই যে আমি বলেছিলাম যে অর্ধবেদ্য পর্দাবৃত্ত এবং প্রোটোপ্লাজম সমন্বিত
আমাদের জীবদের গঠনগত এবং কার্যগত এককে আমরা কোষ বলি, ঠিক আছে। এবং সেখানে তোমরা একটা কোষ তত্ত্ব করেছিলে, আর যে মানে লাস্টে যে রুডলফ ভার্গাও, সেখানে তোমরা কি করেছিলে, তিনি বলেছিলেন যে একটা কোষ তৈরি হচ্ছে কোথা থেকে, পূর্ববর্তী কোষ থেকে। তো এখানে মনে যে প্রশ্নটা আসছে যে ধরো এটা একটা কোষ, ঠিক আছে, এই কোষ থেকে যদি আমাকে আর একটা কোষ তৈরি করতে হয় তাহলে সেখানে কি পদ্ধতি হতে পারে। তাহলে সবার প্রথমেই আমাকে বুঝতে হবে যে এই কোষ থেকে যদি আরেকটা কোষ আমি তৈরি করতে চাই তাহলে আমাকে কোষ বিভাজনের সাহায্য নিতে হবে। দেখো টার্মিনেটের বিভাজন, তার মানে একটা কোষকে যদি আমি ভাগ করি এবং ভাগ করে যদি আরো কোষ তৈরি করতে পারি তাহলে সেটাকে আমি বলতে পারি কোষ বিভাজন। পরিষ্কার হচ্ছে নিশ্চয়ই তোমাদের কাছে কোষ বিভাজনটা কি? আচ্ছা, এবার তুই যে আমি বললাম যে ধরো তোমার হাতে কোথাও কেটে গেছে, সেখানটা কিছুদিন বাদে তুমি দেখলে আবার নতুন করে গজিয়ে গেছে। তার মানে বিষয়টা কি হচ্ছে যে একটা কোষ বিভাজক তোমার পুনরুৎপাদনে সাহায্য করছে। তাহলে আমি পয়েন্টগুলো প্রথমে লিখে নিই। ধরো 1 নম্বর পয়েন্ট যদি দিই তাহলে দেখা যাচ্ছে যে একটা কোষ সেখান থেকে দুটো কোষ তৈরি করছে। তার মানে এখানে তোমরা এটাকে প্রজনন বলতে পারো, তাহলে প্রজননে সাহায্য করছে প্রজনন। এবার যদি আমি 2 নম্বর পয়েন্ট দেখি তাহলে দেখো ক্ষয় পূরণ হচ্ছে, তাই না, ক্ষয় পূরণ হচ্ছে। আমি যদি আরো কিছু পয়েন্টের দিকে যাই, যেমন ধরো এই কোষ যখন আমি পড়িয়েছিলাম, কোষের ভেতরে যে নিউক্লিয়াস, কোষের মস্তিষ্ক তোমাদের বলেছিলাম, এবং ক্রোমোজোমের কথা আলোচনা করেছিলাম, সেখানে কিছু ডিএনএ কথা বলেছিলাম। তা সেই ডিএনএ রেপ্লিকেশন করতে মানে দ্বিতীয়করণ করতে সেখানেও কিন্তু আমাদের কোষ বিভাজন লাগবে। তাহলে লিখে দিলাম যে ডিএনএ দ্বিতীয়করণ, ঠিক আছে। এইবার আমি কিছু কথা বলি যে ধরো যদি এই কোষটাকে বিভাজিত হতে তাহলে তার ন্যূনতম প্রধান বা প্রাথমিক শর্ত একটা কোষ রয়েছে, এই কোষটাকে সবার প্রথমে কি হতে হবে, ন্যূনতম বৃদ্ধি পেতে হবে। মানে ধরো কোষটা আমার নতুন উৎপাদিত কোষ, এটাই কিন্তু প্রথমে বিভাজন হবে, এটাকে তার জন্য বিভাজনের জন্য তাকে ন্যূনতম বৃদ্ধি প্রাপ্ত হতে হবে। তারপর তোমাদের একটা বাস্তব উদাহরণ কি, ধরো এটা তোমার একটা বাড়ি, কোষটা তোমার একটা বাড়ি, তুমি আর তোমার ভাই বললে যে আমার বাবা সমান সমান ভাবছে, তা তোমার বাবা এই কোষটাকে মাঝখান থেকে ভাগ করে দিল। তাহলে তুমি যদি দেখো যে সমান সমান হতে গেলে কোষের মধ্যে যে জিনিসটা আছে তাহলে সেটাকে সমানভাবে ভাগ করে দিতে হবে। যদি আমি এখান থেকে ভাগ করে দিলে কোষের যে উপাদানটা রয়েছে সেটা হাফ হাফ হয়ে যাবে, লাভ হলো না, খুব তোমরা গোটা গোটা যাও। তাহলে কি করতে হবে, তাহলে এই কোষের ভেতরের উপাদানটাকে সবার প্রথমে আমাকে ডবল করতে হবে। তাহলে কাজ করি, আমি ডবল করে দিই। তাহলে যখন আমি ডবল করে নিলাম, এবার যদি আমি ভাগ করি তাহলে তুমি একটু ইজিলি আমি ডবল করার পর যদি ভাগ করি তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, আবার আগের মতো আমরা সমান সমান ভাবে ভাগ করতে পারছি। তাই কোষ বিভাজনের সংজ্ঞাতে তোমাদের আমি প্রথমেই বলি যে কোষের মধ্যেকার যে সমস্ত পদার্থ রয়েছে তাদের দ্বিতীয়করণ হওয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং তারপর একটা জমিত্রী কোষ, তোমরা মনে রাখবে জমিত্রী কোষ মানে মাতৃকোষ, সেখান থেকে দেখো 2 বা কোনো একটা প্রকার ভেদে গিয়ে আমি তোমাদের পড়াবো বের করি নতুন কোষ, অপত্য কোষ তৈরি করতে পারো। তাহলে তোমাদের নিশ্চয়ই ক্লিয়ার হলো যে এটা হচ্ছে মাতৃকোষ বা তোমরা জমিত্রী কোষ বলতে পারো। সেখান থেকে যেটা তৈরি হলো সেটা হলো, এটুকু নিশ্চয়ই তোমাদের পরিষ্কার হয়েছে। তাহলে আমরা সামনের দিকে এবার আমরা কোষ বিভাজনের প্রকারভেদের কথা কিছু আলোচনা, যেমন আমি বলেছি যে করবো। কোষ বিভাজনের প্রকারভেদকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা 3টে ভাগে ভাগ করব। প্রথমে আমি ভাগ করে দিই, প্রথম যে ভাগটা সেই ভাগটাকে আমি লিখি আমাইটোসিস, ঠিক আছে। তাহলে প্রথম আমার যে ভাগটা হলো সেটা হলো আমাইটোসিস, ঠিক আছে। 2 নম্বর ভাগটাকে আমি লিখি, 2 নম্বর ভাগটাকে আমি লিখি সেটা হচ্ছে মাইটোসিস। এবং 3 নম্বর ভাগটাকে আমি লিখি, সেটাকে আমি লিখি মিয়োসিস, ঠিক আছে। তোমরা এখন পোস্ট করে একটু লক্ষ্য করো, যখন আমি আমাইটোসিসের কথা বলছি তোমরা একটা জিনিস মনে রাখবে, এই আমাইটোসিস আমরা কোথায় দেখবো, আমরা বিশেষত নিম্ন শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে দেখি। ওকে ওকে, যেমন ধরো আমি একটা ছবি আঁকি, যদি আমি একটা ওকে স্টপ। আচ্ছা, প্রথমে তোমার কাছ থেকে আমি জানতে চাইবো তুমি বলো যে তোমার কি কি ঘাটতি ঘটলো, মানে কি কি তোমার লেখুনা হলো। একটা তো শেষ করতে পারলাম না, হচ্ছে টাইমের মধ্যে। নেক্সট
এটা তো, এটা বুঝতে পারলাম। আর কি মানে হাতের লেখার কোনো মানে সমস্যা হচ্ছে? না না, তুমি বলো যে তোমার আমার এই এই জিনিসের মনে হলো যে প্রবলেম আরো বেটার হতো। বলো, তুমি আগে বলো মানে তারপর। আমার যেটা সব থেকে মনে হলো সেটা হচ্ছে শেষ করতে পারলাম না, মানে আরেকটু হয়তো এটা সংক্ষিপ্ত করে কিছু করলে হতো। আর মানে এই টপিকটা বাছাটা কি ঠিক হয়েছে সেটা আমি বুঝতে পারছি না, এটা আপনি বলতে পারবেন। মানে এখানে তো মানে ফর্মুলা লেখার কোনো জায়গা নেই, আমি কালকে ঠিক করলাম আজকে দেবো, এটাই সুবিধা লাগলো, এই জন্য দিলাম। আচ্ছা, তো আমি কিছু কিছু বলি তাহলে তোমাকে। আচ্ছা, প্রথম হচ্ছে হ্যাঁ কি, স্যার। প্রথম তোমার পজিটিভ দিক হচ্ছে কি তোমারও সাউন্ড নিয়ে কোনো সমস্যা নেই, তোমার সাউন্ড ক্লিয়ার এবং বোঝার মতন, এবং তোমারও কনফিডেন্সও ঠিক আছে, তোমার হাই কনফিডেন্স, এবং বুঝতে পারছি যে তুমিও পড়াও বা পড়েছো, যাই হোক হোয়াটএভার। এবারে প্রথম কথা হচ্ছে কি তোমার স্টার্টিংয়ে একটু প্রবলেম ছিল। স্টার্টিংয়ের প্রবলেমটা বলতে কি না, তুমি যখন স্টার্টিং করেছিলে তখন সেখানে কিন্তু তোমার বোর্ডের দিকে তুমি করে গেছিলে, তুমি তখন কিন্তু সাইলেন্ট ছিল। তখন সাইলেন্ট থাকা যাবে না, তখন থেকেই তোমার কিন্তু টিচিং শুরু হয়ে যাচ্ছে। তখন তুমি বলবে যে বলো তো আজকে কত তারিখ, ঠিক আছে, বা আচ্ছা আচ্ছা। তুমি তখন পুরো পাঠের কথা বলবে যে বলো দেখি আমরা আগের দিন কি পড়েছিলাম, আজকে আমরা অমুক টপিকটা শুরু করছি। তাহলে এটা তোমাকে কিন্তু শুরু করতে হবে। কি বললাম, বুঝতে পেরেছো? আচ্ছা। আচ্ছা, তোমার তোমার দ্বিতীয় কথা হচ্ছে কি, নেক্সট হচ্ছে কি যেটা প্রবলেম সেটা হচ্ছে কি তোমার লেকচার মেথডটা বেশি হয়ে যাচ্ছে, মানে তোমার হচ্ছে কি আলোচনাটা বেশি হয়ে যাচ্ছে। তোমার সেখানে কোশ্চেনিং থাকবে, সেখানে হচ্ছে কি স্টুডেন্টের ইন্টারাকশন থাকবে, অর্থাৎ তোমরা বুঝতে পারলে কি না, ফিডব্যাক ফিডব্যাক যেটাকে আমরা বলি। তাহলে ফিডব্যাক নেওয়া, আচ্ছা। ফিডব্যাক কোশ্চেনিং এই দুটো কিন্তু তোমার মধ্যে ঢুকবে, ঠিক আছে। তোমার শুধু হচ্ছে কি একটা টানা, মানে ওরা কিন্তু শুনবে না। তাহলে তোমাকে সেখানে দেখাতে গেলে তোমাকে কোশ্চেনিং বা তোমার হচ্ছে কি যদি তুমি ফিডব্যাক নাও, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি তারা বুঝবে যে হ্যাঁ তুমি হচ্ছে কি ক্লাসের দিকে তোমার অ্যাটেনশন থাকছে। ওকে, আচ্ছা। হুম। এই জিনিসটা। আর তোমারও ক্ষেত্রে যখন তুমি কোনো কিছু বোঝাচ্ছ, তোমার এক্সপ্রেশন বা তোমার হচ্ছে কি এক্সপ্রেশনটা হবে এদিকে তাকিয়ে এবং হাতের মাধ্যমে, ঠিক আছে। এবং তুমি এমন করে বোর্ডের দিকে সাইডে দাঁড়াবে যাতে বোর্ডটাও দেখা যাচ্ছে, আর তুমি যে বোঝাচ্ছ জিনিসটাকে, সেই দুটো জিনিস হচ্ছে কি সামনে যারা বসছে তারা কিন্তু ইজিলি যাতে ক্যাচ করতে পারছে বা দেখতে পাচ্ছে। ওকে, এবারে ঠিক আছে স্যার, এবারে ঠিক কোশ্চেন আছে। অ্যান্সারে আসি। হ্যাঁ স্যার। তাহলে প্রথম কে কোষ ডিসকভার করেছিলেন, রবার্ট। এবং সেটা কি সেল ছিল, লিভিং না নন লিভিং? সেটা মৃত করছিল। আচ্ছা, মৃত কোষ ছিল। আচ্ছা, এবারে সবচেয়ে মানে সবচেয়ে ছোট কোষের নাম বলতে পারবে? মাইক্রোপ্লাজমা গ্যানসেপ্টিকা। কত সাইজ ওর? সাইজটা স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আচ্ছা, সেল হতে গেলে কত সাইজ দরকার? না যে কোনো কিছু হলেই সেল হয়ে যাবে, যে কোনো সাইজ হলে কি হয়ে যাবে? ন্যূনতম একটা পরিমাপ তো নিশ্চয়ই লাগবে, কারণ যেহেতু আমরা সব থেকে ক্ষুদ্রতম বা দীর্ঘতম কোষের কথা পড়েছি। না, এটা এটা কিন্তু তোমার আমার সাথে ডিসকাশন হচ্ছে না, এটা কিন্তু তোমাকে ভাবতে হবে যে তুমি ওই বোর্ডে কিন্তু কথা বলছো, ঠিক আছে। আচ্ছা। সেরকম করে বলতে হবে। তাহলে তোমাকে যদি তুমি জানো তাহলে বলবে স্যার আমি মানে জানলে তুমি বলবে, না জানলে আমি কি বলতে বলেছিলাম যে স্যার আমি জানতাম কিন্তু এই মুহূর্তে আমার মনে পড়ছে না। এইটার কি স্যার এক্সাক্ট সাইজটাই বলতে হবে? ইয়েস। আচ্ছা। বা তুমি যদি না সাইজ এক্স্যাক্টলি বলতে পারো, তাহলে তোমাকে বলতে হবে যে স্যার এই রেঞ্জে থেকে এত মাইক্রোমিটার থেকে এত মাইক্রোমিটার হয়, এটাকে আমরা কিন্তু আমার এক্স্যাক্ট হচ্ছে কি প্রকৃত সাইজটা কত রেঞ্জের হয় সেটা আমার মনে পড়ছে না। কি বললাম বুঝতে পারলে? আচ্ছা, ভাইরাসকে কি আমরা সেল বলতে পারি? ভাইরাসকে আমরা মানে জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ে বলি, কারণ সে যখন কোষের মধ্যে, জীবিত কোষের মধ্যে থাকে তখন আচরণ করে জীবিতদের মধ্যে, জীবিত কোষের মধ্যে। তোমাকে কিন্তু এক্সাক্ট উত্তর দিতে হবে, মানে কি আগে কোশ্চেনটা শুনে তারপর উত্তর দিতে হবে। আমি বলেছি যে ভাইরাসকে সেল বলতে পারি, হ্যাঁ না না। যদি বলতে পারি তার সাপেক্ষে বলতে হবে, যদি না পারি তার সাপেক্ষে বলতে হবে। তুমি চলে গেলে ইন্টারমিডিয়েট, এরকম বলা যাবে না। আচ্ছা, তাহলে কি স্যার মানে নাই বলবো? অবভিয়াসলি না বলবে, কারণ ভাইরাস হচ্ছে অ্যাজ সেলুলার। কারণ সেল হতে গেলে তোমার হচ্ছে কি 10 মাইক্রোমিটারের বেশি সাইজ দরকার, কিন্তু ভাইরাস হচ্ছে কি 1 to 10 মাইক্রোমিটারের মধ্যে। তো এটা অ্যাজ সেলুলার, এই জন্য অ্যাজ সেলুলার আমরা ভাইরাসকে অ্যাজ সেলুলার বলি, তাই না?
আচ্ছা, তাহলে তুমি লার্জেস্ট অ্যানিমেল সেল আর প্লান্ট সেলের নাম বলো। লার্জেস্ট অ্যানিমেল সেল, লার্জেস্ট যেটা হচ্ছে এনিম্যাল সেল সেটা হচ্ছে উট পাখির ডিম। আর লার্জেস্ট প্লান্ট সেল রেনি কোষ, মানে রেনি গাছের কোষ। ওটা লংগেস্ট না লার্জেস্ট? হ্যাঁ, এই মুহূর্তে আমার মনে হচ্ছে না ঠিক। আচ্ছা, প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজম এই দুটোর মধ্যে কি ডিফারেন্স? প্রোটোপ্লাজম মানে হচ্ছে যখন মানে সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস দুটোকে একসাথে বলবো প্রোটোপ্লাজম, কিন্তু নিউক্লিয়াসকে বাদ দিয়ে যেটা করে থাকবে সেটাকে আমরা বলবো, মানে যে ধাত্র পদার্থটা করে থাকবে সেটাকে আমরা বলবো সাইটোপ্লাজম। ঠিক আছে, তুমি আরো পরে টাইম পাবে ইমপ্রুভ করার জন্য। তোমার কি বলো, তোমার হচ্ছে কি লেকচারের মেথডস ছিল ভালো, তোমার কথাবার্তাও ছিল ভালো, কনফিডেন্স ছিল, কিন্তু কোশ্চেনিং এর কিন্তু দেখো তুমি যদি এই টপিকটা পড়াও তাহলে তোমার কিন্তু অনেকটাই লেখুনা আছে, বুঝতে পেরে গেছো তুমি, তাই তো? আমি যতগুলো কোশ্চেন করলাম তুমি তার থেকে বুঝতে পেরে গেছো যদি তুমি এই টপিকটা পড়াও। ছোট করতে হয়েছে, মানে বিষয়টাকে আরেকটু ছোট করতে হবে, শেষ করা যাবে না নাহলে সময়। হ্যাঁ, তোমাকে আরো প্রিসাইজ করে দাও তুমি টপিকটাকে, এবং এই যে টপিকটাকে তুমি পড়াচ্ছ সেই টপিক রিলেটেড কিন্তু যাবতীয় তথ্য তোমার যা যা জিনিস মনে রাখা ওখানে কিন্তু মনে রাখতে হবে। লংগেস্ট সেল, লার্জেস্ট সেল, স্মলেস্ট সেল, কি বলা বুঝতে পারলে, প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, সেল ওয়াল, সেল মেমব্রেন, এই রিলেটেড কিন্তু সব জিনিস জানতে হবে। আর তুমি যে টপিকটা পড়াচ্ছ এখানে থেকে হিউজ কোশ্চেন হয়, হিউজ কোশ্চেন, ঠিক আছে? তো হচ্ছে কি তোমাকে কিন্তু কোশ্চেন আসবে, এটা তুমি এক্সপেক্ট করতে পারো, ঠিক আছে? এরকম ধরে তোমাকে কোশ্চেন করবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে অনেকটাই তোমার বুঝতে পেরেছো যে কি কি হতে পারে না হতে পারে, ঠিক আছে? তো নেক্সট যখন আবার দেবে তখন আরো বেশি ইমপ্রুভ হবে তোমার। ওকে, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, বাকিরা তোমরা সবাই বুঝতে পারছো তো? তোমাদের যদি কিছু বলার থাকে তাহলে তোমরা বলতে পারবে, যে প্রেজেন্ট করছে তার সাথে যদি তোমরা কিছু বলতে চাও তাকে, বা তোমার যদি কিছু মনে হয় তাহলে তুমি, বা তোমার যদি ওই জায়গায় কোনো কোয়ারি থাকে, এবারে তুমি তো তাকে অ্যাডভাইস করতে পারবে না, তুমি তোমার সেই জায়গায় যদি কোনো কোয়ারি থাকে তাহলে তুমি অবভিয়াসলি জানাবে যে আমার এই জিনিসটা আমার জানার আছে, ঠিক আছে? চলো নেক্সট কে দিবে বলেছিলে? নেক্সট কে দেবে বলেছে? কেউ কোথায় গেলে তুমি? জিজ্ঞেস করবো কি আপনাকেই জিজ্ঞেস করবো? হ্যাঁ, আমাকে জিজ্ঞাসা করবে। হ্যাঁ, আমি বলছি স্যার, প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজমের মধ্যে যে ডিফারেন্সটা বললেন, হ্যাঁ, এই যে প্রোটোপ্লাজম ওটা নিউক্লিয়াস সহ, তো সাইটোপ্লাজম উইথ অন্যান্য কোষীয় অঙ্গাণু তো ওর মধ্যে থাকবে। হ্যাঁ, ও অ্যাকচুয়ালি ভুল বলেনি, ও ঠিকই বলেছে। একটা সেলের মধ্যে সবটাই ঠিক, কিন্তু আরো অন্যান্য যে কোষ অঙ্গাণুগুলো ধরুন সেগুলো তো ওই প্রোটোপ্লাজমের মধ্যেই থাকবে। ওটাই বলছি। সাইটোপ্লাজমটা যেহেতু শুধু তরলটা, ওটাই বলছি, এটা- ওটা বলছি শোনো, যেটা হচ্ছে কি তোমার প্রোটোপ্লাজম, যখন আমরা একটা সেলের যে মেমব্রেন ওটাকে বাদ দিলে বাকি যে অংশগুলো পড়ে থাকবে সেটাকে বলা হয় প্রোটোপ্লাজম। ওই প্রোটোপ্লাজমের মধ্যে যদি আমরা নিউক্লিয়াসকে বাদ দিয়ে দিই তাহলে যেটা পড়ে থাকবে সাইটোপ্লাজম। এবারে সাইটোপ্লাজমের মধ্যে সাইটোসোল থাকবে এবং সেল অর্গানেলস থাকবে, ঠিক আছে? চলো এবারে তাহলে কে দিচ্ছ? এবার কে দিচ্ছে? এবার কে দিচ্ছে? নারায়ণ মাইতি, চলো শুরু করো তুমি। আচ্ছা, আজকে যদি আর কেউ যদি প্রস্তুত থাকো তাহলে তোমরা দিতে পারো, ঠিক আছে? আজকে নারায়ণের পরে যদি আর কেউ যদি প্রস্তুত থাকো তাহলে তোমরা দিতে পারো। আর কে দেবে বলছো আজকে? আজকে আর কে দেবে বলো? অন্য সাবজেক্টের কেউ দাও না, ইতিহাস, ম্যাথামেটিক্স, ইংলিশ। চলো নারায়ণ শুরু করো বাবা। নারায়ণ, নারায়ণ পরে আর কে দেবে? নারায়ণের পরে আর কে দেবে বলো? ওকে ওকে, নারায়ণ তুমি রেডি হও, আমি বলছি যে নারায়ণের পরে কে দেবে? রামা, রামা দেবে? রামা, ঋতুপর্ণা দাস চক্রবর্তী, রুবিনা, রুমিতা, শ্রেয়সী, শান্তনু, শোভা, সুমন, তুলনা, উপাসনা, সঙ্গীতা, কে দেবে আজকে? আর শ্রেষ্ঠা, শ্রেষ্ঠা আজকে দেবে না? সুস্মিতা দেবে আজকে? সুস্মিতা, রঞ্জিত? স্যার আমি পরের দিনকে
ওকে ওকে আজকে একটু দেখে নিয়ে, মানে আমার বোর্ডটা নেই, বোর্ডটা এনে আপনাকে বলে দেবো। ওকে হ্যাঁ, পরের ডেটে নেই, যেদিনকে ক্লাস পাবেন সেদিনকে কি নেবে, তাহলে আমি সেদিনকে দেবো। না না, আবার হচ্ছে কি তোমার বুধবার, নেক্সট বুধবার আবার হচ্ছে কি তোমার টিচিং চলবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে পরের বুধবার দেবো। ওকে, আমি রেডি করে নেবো। ঠিক আছে, তো আমরা যেটা ঠিক করে যাবো সেটাই বলবো তো। মানে তুমি যেটা রেডি করে যাবে, আমি বলেছি তো কালকে ক্লাসে যে তুমি কমসে কম 2 থেকে 3টে টপিক রেডি করে নিয়ে যাবে। মানে আমার মতন যদি কেউ থাকে ওখানে, তোমাকে কিন্তু চেঞ্জ করিয়ে দেবে। ধরো বললে যে স্যার আমি আজকে এটা সেল পড়ো, ঠিক আছে, সে বলবে যে একটা কাজ করো, তুমি হচ্ছে কি ওটা বাদ দিয়ে আর অন্য কোনো একটা টপিক পড়ো, মানে ওটার জন্য তুমি প্রস্তুত থাকবে। আচ্ছা, আমি ওইটাই বলছি যে মানে টপিকটা নিজের উপরই ছাড়বে, বা নাকি না ওনারা না, বলতে পারে যে তুমি ফটোসিনথেসিস করো, maximum। এরকম কিছু কি বলতে পারে? না 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 না, আমি তোমাকে বলে দিচ্ছি, শোনো, ম্যাক্সিমাম 90% কেসে দেখা গেছে যে তুমি যে টপিকটা রেডি করে যাচ্ছ সেটাই তোমাকে পড়াতে হয়। এবারে 10% কেসে কি হয়, যদি একটু মানে ধরিবাজ গোছের যদি হচ্ছে কি ইন্টারভিউয়ার থাকে, তাহলে সে বলবে যে তুমি তো এটা রেডি করে এসছো, তুমি ওটা বাদে আর কিছু অন্য কিছু পড়াতে পারবে, ওটাই পড়াও, আচ্ছা, ঠিক আছে। তাহলে ঠিক আছে, সেক্ষেত্রে ঠিক তোমাকে আছে। তাহলে ব্যাকআপ থাকলো, প্ল্যান এ প্ল্যান বি থাকলো, তাই না? প্রয়োজন পড়লে প্ল্যান সি হুম, রাখবে, হুম। ঠিক আছে। ঠিক আছে স্যার, ঠিক আছে। চলো তাহলে এবারে শুরু করো নারায়ণ, আর দেরি আর সময় লাগবে? নারায়ণ, স্যার হ্যাঁ বলো রুবিনা। বোটানি কোন কোন টপিক গুলো চুজ করলে মানে মানে সুবিধা হবে, যে এখান থেকে বেশি এই তো মানে মানে বোঝাতে পারবো জিনিসটা, আর কোশ্চেনটা মানে আমাকে ধরলে মানে মানে এই টপিকটা যাতে আমার গ্রিপে থাকতে পারে এরকম। এটা শোনো, আমি কালকেও বলেছিলাম যে টপিক গুলো তোমরা নিজেরাই হচ্ছে সিলেক্ট করলে সবচেয়ে ভালো। কারণ এই কারণে বলছি, তাও কয়েকটা যদি বলে দিতেন যে এই টপিক গুলো ধরো বেশি মানে ধরো হচ্ছে কি তুমি হচ্ছে কি মনোহাইব্রিড ডাইহাইব্রিড ক্রস পড়াতে পারো, তুমি হচ্ছে কি তোমার কি বলে সেল পলিনেশন ক্রস পলিনেশন পড়াতে পারো, তুমি হচ্ছে কি ডাবল ফার্টিলাইজেশন প্রসেস পড়াতে পারো, সেখানে ড্রয়িং আছে। তুমি হচ্ছে কি তোমার মেল গেমেটোফাইট ডেভেলপমেন্ট, ফিমেল গেমেটোফাইট ডেভেলপমেন্ট পড়াতে পারো, ঠিক আছে, কারণ সেখানে মেল গেমেটোফাইট ফিমেল ডেভেলপমেন্টের ছবি থাকছে, পড়াতে পারো। পার্টস অফ ফ্লাওয়ার পড়াতে পারো, ঠিক আছে। বা তুমি ধরো হচ্ছে কি ওইটাই আমি ভাবছিলাম, সেটা পড়াতে পারো, ফ্লাওয়ারের ছবি তুমি এঁকে ভালো করে ড্রয়িং করে তুমি পড়াতে পারলে, ঠিক আছে। বা তুমি যে বললাম ফটোসিনথেসিস পড়াতে পারো, কেউ ধরো পারলে সে স্টোমাটাল ওপেন ক্লোজ পড়াতে পারে, তাই না, স্টোমাটাল ওপেন ক্লোজ পড়াতে পারে, ঠিক আছে। তো ওতে হচ্ছে কি এটা ডিপেন্ড করছে তোমার কোন টপিকটা ভালো লাগে এবং তোমার গ্রিপে আছে, ওকে। সেটা আমি বলে দিলে যে তোমাকে করতে হবে সেটা নয়। তুমি যদি নিজেকে মানে তোমার যে ফিল্ডে তুমি ওপেন মাইন্ডেড এবং তুমি অনেকটাই রিসার্চ করেছো বা তুমি জানো, তাহলে সেটা তোমার করাটা ভালো। নাহলে যে আমি আজকে দেখলে 2টো টপিকের ক্ষেত্রে আমি কোশ্চেন ধরলাম, তারা ধরো আটকে গেল, তাহলে সেখানে কিন্তু তার নেগেটিভ পয়েন্ট হয়ে গেল, তাই না। তো এই জন্য হচ্ছে নিজেরা আগে ভাবো যে আমার এই পয়েন্ট এই জায়গাটা আমার পড়া আছে ভালো, এটা আমার ভালো লাগে, তো ওতে হচ্ছে কি আমি সেটা পড়াবো, ওকে। আচ্ছা ঠিক আছে। চলো তাহলে আর কি টাইম লাগবে নারায়ণ? ব্যাক ক্যামেরা আসছে না? হ্যাঁ বলো, দেখো তুমি, এই তো ঠিকই আছে, ঠিকই আছে, তুমি ঠিকই করেছো, তোমাকে দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে ফ্রন্টে রেখেই পড়াও, আর কি করো। ঠিক আছে, দেখা যাচ্ছে। হ্যাঁ একদম সুন্দর দেখা যাচ্ছে, খুব ভালো দেখা যাচ্ছে, হ্যাঁ ভালো দেখা যাচ্ছে। স্টার্ট করছি। আজকে তোমাদের পড়াবো ক্লাস 10 এর সেল সাইকেল। তো সেল সাইকেল থেকে প্রথম বলো আজকে ডেট কত আছে? ডেট আছে 17/9/2025। তোমাদের ক্লাস 10 আর টপিক পড়াবো আজকে, টপিক সেল সাইকেল। আচ্ছা, সেল সাইকেলটা ব্যাপারটা কি? এটা হচ্ছে আমাদের একটা কোর্স থাকে, ওই একটা কোর্স থেকে 2টো কোর্স হয়। তো
তো এই একটা কোষে দুটো কোষ কেন দরকার হয়? যখন দরকার হয় আমাদের কোথাও কেটে গেলে ছড়ে গেলে ওখানে ফিলাপ করার জন্য, গ্যাপটা ফিলাপ করার জন্য। এবার এখানে আমরা সেল সাইকেলের কাজ করে গেছি। ঠিক না, একটা কোষ থেকে সেল সাইকেল কাকে বলে প্রথমে জানবো। একটা কোষ থেকে যে পুনরাবৃত্তি ঘটনা থেকে দুটো সেল তৈরি হয়, একে বলবো সেল সাইকেল। এবারে ওই সেল সাইকেলের মধ্যে কি হচ্ছে না, আমাদের একটা মাইটোসিস মানুষের সেল ডিভিশনের জন্য সময় প্রয়োজন হয় 24 ঘন্টা, আর ইস্টের জন্য প্রয়োজন হয় 90 মিনিট। তো দেখা যায় আমরা একটা সেল সাইকেল আছে, এই সেল সাইকেলে টোটাল যদি বলি আমরা দুটো স্টেজে ভাগ করবো। একটা হচ্ছে আমরা সেল সাইকেল দুটো ভাগে ভাগ করবো। একটা হচ্ছে ইন্টারফেজ আর একটা বলবো মাইটোটিক ফেজ। মাইটোটিক ফেজ ইন্টারফেজকে আমরা যদি ভাগ করি তাহলে দেখো কি না G1 ফেজ আর G2। আর মাইটোটিক ফেজকে আমরা ভাগ করি কি না ক্যারিওকাইনেসিস আর একটা বলবো সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসের আমরা যদি ভাগ করি তাহলে বলবো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর এটা একটা গ্রাফিক্যাল চিত্র। যখন পাই চিত্রে নিয়ে আসবো তখন কিন্তু টোটাল সেল সাইকেলের মধ্যে এই G1টা চলে আসবে কত, জীবনটা 11 ঘন্টা। তাই 24 ঘন্টা এই সেল সাইকেলটাকে আমরা ধরছি কত, পাই গ্রাফটাকে ধরবো 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে আমাদের G1 আসবে 11 ঘন্টা, তারপরে এই দশা আসবে, এই দশাতে বলবো আমরা 8 ঘন্টা সময় লাগে। তারপর চলে আসবে G2 পরে আসবে মাইটোটিক দশা। এই মাইটোটিক দশা এখানটায় সেলটা ডিভিশন করে। এখানে আবার কয়েকটা উপদশা আছে, তিনটি প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ আর সাইটোকাইনেসিস। এই প্রত্যেক দশা আমাদের একটু পুরো বৈশিষ্ট্য জানতে হবে। এর আগে তোমরা জেনেছো সেল সাইকেল সেল ডিভিশন হওয়ার জন্য কোন কোন কোষ সংখ্যা দরকার পড়ে, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, সেন্ট্রিওল, এইগুলো সেন্ট্রোজোম। তো এই G1 এর দিকে আমরা বৈশিষ্ট্য দেখি তাহলে দেখো কি না এখানটাতে সেল সব থেকে অ্যাক্টিভ ফেজ। এখানে কোষের প্রোটিন সিনথেসিস হয়, তারপরে আরএনএ সিনথেসিস হয়, এটা এর প্রধান স্টেজ। আর এর দশা হচ্ছে কি, এর দশা ডিএনএ সিনথেসিস হয়। ডিএনএটা 2C থেকে 4C থাকে। এখানে কি হয়, ডিএনএ হয়। আচ্ছা, G2তে কিছু মাইটোকন্ড্রিয়া, প্রোটিন এগুলো সিনথেসিস হয়। তারপর যদি কোনো ডিএনএতে ক্ষত সৃষ্টি হয় বা দুর্ভ্রান্তি সৃষ্টি হয় তখন এই G2তে কি হবে, মেরামতি হবে। এটা চলে গেল কি G1 ফেজ আর G2। এবারে মাইটোটিক ফেজ, তাহলে এবার আমরা আগে বলছিলাম যে 11 ঘন্টা, এটা 8 ঘন্টা, এটা হবে 4 ঘন্টা, আর টোটাল 1 ঘন্টা চলে আসবে কি মাইটোটিক ফেজ। এই মাইটোটিক ফেজের মধ্যে আবার প্রোফেজে আমরা যদি দেখি না, এই যে একটা কোষের মধ্যে এখানে নিউক্লিয়াস ডিএনএ ব্যবহার হয়ে থাকে, এর নিউক্লিয় পর্দাটা কি হয়, প্রথম অবলুপ্তি ঘটে, কোষের ক্রোমোজোম গুলো আরো সূক্ষ্ম তন্তুতে ক্রোমাটিন তন্তু তৈরি হয়। আর কোষ থেকে এই ক্রোমোজোম থেকে কি হবে, জলগুলো বেড়ে গিয়ে শক্ত ক্রোমাটিন তৈরি হবে। মাইটোটিক ফেজে কি হবে, এর সঙ্গে প্রোফেজ আর মেটাফেজ যদি দেখি, মেটাফেজে ক্রোমোজোম গুলো মাঝ বরাবর অবস্থান করবে, একটু জড়িয়ে নিরক্ষান্তের বরাবর অবস্থান করবে। তারপরে অ্যানাফেজ প্রোফেজ, এটা বলবো কি মেটাফেজ, তারপরে অ্যানাফেজ। এই অ্যানাফেজে ওই সেন্ট্রোমিয়ার যদি হয়, ওই সেন্ট্রোমিয়ার কিছু দুধারা টান দিয়ে বেরিয়ে যায়। আচ্ছা, সুপারক্রোমাটিক ধার হতে থাকে, সুপারক্রোমাটিক গুলো ধার করে যায় অ্যানাফেজ। অর্থাৎ এখান থেকে টান দিয়ে চলে যাবে, টান দিয়ে যখন বেরিয়ে যাবে তখন আমরা বিভিন্ন ক্রোমোজোম পোর্শন গুলো দেখবো। ঠিক কি না, ওখানটাতে যদি ধরা মেটাসেন্ট্রিক ক্রোমোজোম ভি আকৃতির দেখতে লাগবে, সাবমেটাসেন্ট্রিক এল আকৃতির দেখতে লাগবে, এই অ্যাক্রোসেন্ট্রিক জি আকৃতির দেখতে লাগবে। তো সব ছবিগুলো এখানটা পসিবল হচ্ছে না, তাই তারপরে কি হচ্ছে না, যখন কিউলোফেজ আসবে তখন কি যায়, দুটো কোষে কিন্তু নিউক্লিয়াস পর্দা তৈরি হবে। আর এই যে ক্রোমোজোম তৈরি হয়েছে
দিয়ে শুধু সেল সাইকেলটা কমপ্লিট হবে। ওকে 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 নারায়ণ ওকে কমপ্লিট কমপ্লিট কমপ্লিট। আচ্ছা ঠিক আছে তাহলে মুছে আচ্ছা তো আজকে প্রথম দিন যেহেতু ছিল, শোনা যাচ্ছে? আচ্ছা আজকে যেহেতু প্রথম দিন ছিল তো ওতে হচ্ছে কি প্রথম দিনে অনেকটাই ভালো হয়েছে। তবে যে জিনিসটা আছে কি প্রথমে কিছু জিনিস ঘাটতি আছে সেটা বলে দিচ্ছি আমি। হ্যাঁ আমার কথা শুনতে পাচ্ছ তো, শোনা যাচ্ছে তো? তো প্রথম কথা হচ্ছে কি তোমার টপিকটা ভালো ছিল, টপিকটা হচ্ছে কি খুব সুন্দর টপিক ছিল সেল সাইকেল, ঠিক আছে? তো সেল সাইকেলে টিচিং এর ক্ষেত্রে প্রথমে তোমাকে কিন্তু মানে এত বেশি মানে হেপাজার্টলি বা এত বেশি হচ্ছে লাউডলি জিনিসটাকে শুরুতেই হচ্ছে কি এরকম করা যাবে না। প্রথমে বলবে যে আজকে টপিক নাম, আজকে অত তারিখ, তারপরে তোমাকে সেই জিনিসটাকে ছোট করে লিখে মানে কম লিখতে হবে, বেশি বলতে হবে, বা ছবিটা আঁকতে হবে হচ্ছে কি মানে লেখা বলতে কি জাস্ট দুটো শব্দ একটা শব্দ করে লিখতে হবে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ আসছে, প্রচুর প্রচুর আওয়াজ আসছে, তোমার ব্যাকগ্রাউন্ড থেকে কোথায় একটা আওয়াজ আসছে। তুমি মিউট করে দাও, মিউট করে দাও, আমি যেটা বলছি শোনো, মিউট করে দাও। আচ্ছা তো দেখো তাহলে যেটা বলছিলাম আমি, তো যে জিনিসটা তোমাকে বলছিলাম সেটা বলার উদ্দেশ্য হচ্ছে কি বডি ল্যাঙ্গুয়েজ ঠিক থাকলেও তোমার ভয়েসটা আর একটু ক্লিয়ার করতে হবে, বা আরো একটু হচ্ছে তোমার জিনিসটাকে বলার মধ্যে ক্লিয়ারনেস আনতে হবে, ঠিক আছে? আচ্ছা সেই সাথে আর কি করতে হবে দেখো, হ্যাঁ সেই সাথে আর কি করতে হবে দেখো, যেটা আমি তোমাকে বলার চেষ্টা করছি যে তুমি ম্যাক্সিমামটা লিখার দিকে বা বোর্ডের দিকে করে দিচ্ছ, ঠিক আছে? সেটাও তোমাকে কিন্তু হচ্ছে কি একটা রেশিও বানাতে হবে যে আমার কিছু জিনিস আমি সামনে তাকিয়ে বলবো, কিছু জিনিস আমি সাইডে হয়ে বলবো, এবং সেই বলাটা হচ্ছে কি তোমার কি হবে, খুব বোর্ডে হচ্ছে কি খুব কম ছবি, কম হচ্ছে কি লেটার লিখে আমি এক্সপ্রেস করব, মুখে বেশি এক্সপ্লেন করবো আমি। কি বললাম বুঝতে পারলে? এই জিনিসটা করবে। হয়তো আজকে প্রথম দিন বলে তোমার মোবাইলে সেটিংটা ঠিক হচ্ছিল না বলে হয়তো তুমি ঘাবড়ে গেছো, ঠিক আছে? নেক্সট টাইম আশা করি আরো ভালো হবে, ঠিক আছে? কারণ এই সেটিং জিনিসটা প্রথম প্রথম হচ্ছে না। এখানে তুমি কিন্তু বহুবার সুযোগ পাবে, একটা টপিক কমসে কম তুমি 20 বার 25 বার বা হতে পারে তারও বেশি হচ্ছে কি তুমি প্র্যাকটিস করতে পারবে। তো সেই প্র্যাকটিস করার মাধ্যমে আরো ইমপ্রুভ করবে। তো এবারে আমি কোশ্চেন অ্যান্সারে আসি। চলো, তো দেখা গেল কোনো একটা সেলের ক্যারিওকাইনেসিস হচ্ছে কিন্তু সাইটোকাইনেসিস হচ্ছে না, তাহলে কি ঘটবে? ক্যারিওকাইনেসিস ঘটছে কিন্তু সাইটোকাইনেসিস যদি না হয়, সাইটোকাইনেসিস যদি না হয় তাহলে একটা কোষে একাধিক নিউক্লিয়াস হয়ে যাবে। এরকম যদি একাধিক নিউক্লিয়াস হয় সেক্ষেত্রে যদি প্রাণী কোষ হয় তখন তাকে বলবো আমরা সিটিয়ার, আর যদি উদ্ভিদ কোষ হয় তখন তাকে বলা হয় সিনোসাইটিক। এটা করে উদ্ভিদ কোষ হয় ভাগ করবো, প্রাণী কোষ আমাদের মাসেল সেল, একাধিক নিউক্লিয়াস থাকে এরকম। মাল্টি নিউক্লিয়াস থাকলে কি প্রবলেম, সমস্যা কি? একটা আমরা জানি যে সেল থিওরি অনুযায়ী একটা সেলে একটা নিউক্লিয়াস থাকে, তাহলে যদি একটা সেলে মাল্টিপল নিউক্লিয়াস থাকে তাহলে সেই সেলটা ভালো না সিঙ্গেল নিউক্লিয়াস যুক্ত সেলটা ভালো? তোমার কি মনে হয়? সিঙ্গেল নিউক্লিয়াসটা বেটার হবে। কখনো কখনো যদি কাজের ফাংশনাল দিক থেকে তাহলে সেক্ষেত্রে মাল্টি নিউক্লিয়াস হতে পারে। যুক্তি দিয়ে একটু বিচার করলে ভালো হয় যে কোনটা ভালো, কোনটা হচ্ছে কি মানে কোনটা প্রিমিটিভ, কোনটা অ্যাডভান্সড। বা অ্যাডভান্স বললে ইংলিশ যেটাতে ওয়ান নিউক্লিয়াস থাকবে, তার ফাংশনাল এবং তার মেটাবলিক্যালি সবগুলো রেগুলেট হতে পারে। আর যদি মাল্টি নিউক্লিয়াস হয় তাহলে সেক্ষেত্রে তার মাল্টি সেটটা থাকে না, মেটাবলিক গুলো একটা কোষ থেকে অন্য কোষের সাথে তাদের ডিফারেন্স যেতে অর্থাৎ টিস্যু যে ডিফারেন্স সেটা ঠিকঠাক হতে পারে না। আচ্ছা আমাকে বলো যে সেল থিওরি তো পড়েছো তুমি, সেল থিওরির দুটো এক্সেপশনাল কেস বলো দেখি।
এই মুহূর্তে মনে করতে পারছি না, বলতে পারছি না, কিন্তু ভুলে গেছি। আচ্ছা আচ্ছা, সেল সাইকেল প্রথম কে ডিসকভার করেন? সেল সাইকেল প্রথম ডিসকভার করে হার্ডওয়ার্ড ও টেল 1953 আচ্ছা, মাইটোসিস আর মিওসিস কে ডিসকভার করেন? মাইটোসিস সেল ডিভিশন আর মিওসিস সেল ডিভিশন। আচ্ছা, মাইটোসিস মাইটোসিস বলো। মিওসিসটা মনে করতে পারছি না। মাইটোসিস আর মিওসিসের মধ্যে যে কোনো একটা মেজর পার্থক্য বলো তো, যে কোনো একটা মেজর পার্থক্য বলো। মাইটোসিসে ক্যারিওকাইনেসিস একবার হয়ে থাকে, ওখানে একবার অ্যানাফেজের সিস্টেমেটিক ডিভিশন হয়ে থাকে, কিন্তু মিওসিসে ওখানে ডিভিশন দুবার চলে। মিওসিস ওয়ানে হচ্ছে সমসংখ্যক ক্রোমোজোমের বিভাজন হয়ে যে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড, এবং মিওসিস 2-তে ওখানে সিস্টার ক্রোমাটিডের হচ্ছে বিভাজন হয়। অর্থাৎ মিওসিস 1-এ সমসংখ্যক ক্রোমোজোমের বিভাজন হয়, আর মিওসিস 2-তে সিস্টার ক্রোমাটিডের বিভাজন হয়। আর মাইটোসিসে একবারই সিস্টার ক্রোমাটিডের বিভাজন হয়। আচ্ছা, সেল সাইকেল চেক পয়েন্ট কটা থাকে, কি কি সেল সাইকেল চেক পয়েন্ট? G1 চেক পয়েন্ট, G1S চেক পয়েন্ট, G2M চেক পয়েন্ট এবং একটা M চেক পয়েন্ট এবং ম্যাগনেটিক চেক পয়েন্ট। ওখানে সাইক্লিন আর সিডিকে কাজ করে। সাইক্লিন সে প্রোটিন যেটা তৈরি হয় এবং ধ্বংস হয়ে যায়, আর সিডিকে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, ওটা অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ হয়ে থাকে। সাইক্লিনের প্রেজেন্সে অ্যাক্টিভ এবং অ্যাবসেন্সে ইনঅ্যাক্টিভ হয়ে থাকে, যে সাইক্লিন এবং সিডিকে মিলে সেল সাইকেলটা রেগুলেট করে। অ্যাপোপ্টোসিস নাম শুনেছো? অ্যাপোপ্টোসিস কাকে বলে? অ্যাপোপ্টোসিস হচ্ছে প্রোগ্রাম সেল ডেথের মতো, অর্থাৎ কোনো যদি সেলের কোনো বিচ্যুতি বা ইনকমপ্লিট সেল সাইকেল যদি কোনো প্রবলেম হয়ে থাকে, তখন সিস্টেমেটিক ভাবে হচ্ছে এনজাইম অ্যাক্টিভিটি হয়ে সেটাকে ডিগ্রেডেশন করে দেওয়া হয়। অ্যাপোপ্টোসিস ভালো না খারাপ? অ্যাপোপ্টোসিস ভালো। যদি কোনো সেল যদি প্রবলেম হয়, যদি সেটা ইরেগুলার গ্রোথ করে, তখন অ্যাপোপ্টোসিসের মাধ্যমে ওই সেলটাকে মেরে দিতে হয়। সেল যদি অ্যাপোপ্টোসিস না হয়, তখন ওই কোষটা হচ্ছে গ্রোথ কন্ট্রোল হারিয়ে গিয়ে ওটা বেনাইন টিউমার হতে পারে, সেখান থেকে ম্যালিগন্যান্ট টিউমার হতে পারে। যে নরমাল সেলের সাথে ক্যান্সার সেলের কি পার্থক্য? নরমাল সেলের নিউক্লিয়াসটা, প্রথমে নিউক্লিয়াসের ডিফারেন্স যদি বলি, ওটা নরমাল সেলে হয়ে থাকে টাইটলি হয়ে থাকে ছোট, এবং ক্যান্সার কোষে বড় হয়ে থাকে। যদি সেল রেগুলেট বলি, সেক্ষেত্রে নরমাল সেল রেগুলেট কন্ট্রোল ভাবে হয়ে থাকে, এবং ক্যান্সার সেলে হচ্ছে কন্ট্রোল থাকে না, সেখান থেকে চেক পয়েন্ট নষ্ট হয়ে যায়, ইরেগুলেট গ্রোথ হয় এবং ক্যান্সার কোষ ছড়িয়ে পড়ে, সেটা মেটাস্টেটিস বলা হয়। এটা ক্যান্সার আমাদের নরমাল সেলে হচ্ছে যদি রেসপিরেশন বলা যায়, তাহলে গ্লাইকোলাইসিস সেল সাইকেল এইভাবে হচ্ছে গিয়ে ডিএস এনার্জি প্রডিউস করে, এবং ক্যান্সার সেলে কেবলমাত্র গ্লাইকোলাইসিসের সাহায্যে এনার্জি প্রডিউস করে। ওকে, তাহলে আজকে লাস্ট কোশ্চেন তোমার জন্য, আজকে তোমার লাস্ট কোশ্চেন। আচ্ছা বলো, যে ক্যান্সার হলে আমরা বলি যে আনকন্ট্রোল সেল ডিভিশন, তাহলে যদি আনকন্ট্রোল সেল ডিভিশন ক্যান্সারের ক্ষেত্রে ঘটে, তাহলে ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে বডি সাইজ এবং বডি ওয়েট ইনক্রিজ করে না কেন? ওখানে আনকন্ট্রোল হতে বড় পুরো বডিতে যে আনকন্ট্রোল হচ্ছে, কিছু কিছু জায়গায় বেনাইন টিউমার হয়ে যাচ্ছে, ওখানে জিন দুটো থাকে, জিনগুলো নষ্ট হয়ে যাওয়ার ফলে বডি একটা টোটাল বডির আমাদের মাস ওয়েটের ক্ষেত্রে নির্ভর করে, কিন্তু ক্যান্সার সেলটা পার্টিকুলার জায়গায় আনকন্ট্রোল ডিভিশন হয়, তারপরে ছড়িয়ে পড়ে। না, তোমার এটা উত্তর হলো না। এটা হচ্ছে কি, তোমার এটাই হবে যে ক্যান্সার সেল কি করে না নর্মাল সেলের কে মেরে ফেলে তার জায়গায় দখল করে ফেলে।
ঠিক আছে, মানে আমার কোশ্চেনটা ছিল এটাই যে ক্যান্সার সেলের ক্ষেত্রে তো তোমার মাল্টিপল সেল ডিভিশন হয়, তাহলে ক্যান্সার সেলের হচ্ছে ক্ষেত্রে সেলের নাম্বার বাড়ছে, সেলের সাইজ বাড়বে, বডি গ্রোথ হবে বেশি, বা মানে বডিটার সাইজ এনলার্জ হবে, মানে এমনটা হয় না। নর্মাল সেলেরকে মেরে ফেলে তার জায়গায় স্থান দখল করে নেয়। এবার নর্মাল সেল যখন কমছে, ক্যান্সার সেল যখন বাড়ছে, তখন নর্মাল ফাংশন আর বডিতে হবে না। তো এই জন্য আমরা বলতে পারি যে ক্যান্সার হলে নর্মাল সেল যদি ডেস্ট্রয় হয়ে যাচ্ছে, তাহলে তখন হচ্ছে দেখবে বডি সাইজটাও কমে, মানে রোগা হয়ে যায় আর কি। ঠিক আছে, এটা উত্তর হবে। যাই হোক, তাহলে তুমি বুঝতে পারলে একটা রাফ আইডিয়া হলো যে তোমাকে কি কি কোশ্চেন জিজ্ঞাসা করা হতে পারে। তো এই কোশ্চেনগুলো একটা খাতায় রেডি করে যদি তুমি এই টপিকটা যদি ফাইনাল পর্যন্ত নিয়ে যাও, তাহলে যে কোশ্চেনগুলো করলাম ওই কোশ্চেনগুলোকে পয়েন্ট আউট করবে, দিয়ে সেগুলোকে হচ্ছে কি প্রয়োজন পড়লে খাতায় লিখে চক আউট করবে, দিয়ে সেগুলোকে পড়বে। কি বললাম, বুঝতে পারলে? চলো, ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার আজকে যেহেতু ছিল অনেকটাই ভালো হয়েছে, আর ভবিষ্যতে আরো ভালো হবে। ঠিক আছে, চলো তাহলে আজকে আপাতত আর কেউ দিচ্ছ না, তাই তো? আজকে আর কেউ দিচ্ছ তোমরা? আজকে দেওয়ার মতন কেউ আছো? আজকে তোমরা দেওয়ার মতন কেউ আছো? নেই। আচ্ছা, নেক্সট আমাদের ক্লাস কবে আছে? নেক্সট ক্লাস কবে আছে আমাদের জানো? পরের ক্লাস কি আছে এবং কবে আছে? পরের ক্লাসে আমাদের কি আছে? তাহলে তোমরা একটা রাফ আইডিয়া পেয়ে গেলে যে কিভাবে দিতে হবে, তাই না? তোমরা রাফ আইডিয়া পেয়ে গেলে। তাহলে পরের হচ্ছে কি, দেখো ক্লাস আছে ফ্রাইডে, মানে পরশু দিন। তাহলে ফ্রাইডে তোমাদের টপিক কি আছে জানো? টপিক ফ্রাইডেতে কি টপিক আছে? ডেমো ভাইবা। তাহলে ডেমো ভাইবার জন্য আজকে কিছু আমি তোমাদেরকে সাবজেক্ট ওয়াইজ কিছু তোমাদেরকে আমি কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো, যেটা তোমাদের কালকে দেখিয়েছিলাম, আগের ক্লাসে আমি দিইনি। তো এটা কিন্তু তোমাদেরকে সবাইকে পার্টিসিপেট করতে হবে। কিভাবে করবে আমি তো রুলস বলে দিচ্ছি, শোনো। রুলসটা কি না, তোমরা হচ্ছে কি ভিডিও এবং অডিও যার নাম বলবো, মানে ওই দিনকে সবাইকে কিন্তু দিতে হবে। ন্যূনতম 5টা থেকে 10টা কোশ্চেন তোমাকে করা হবে। ঠিক আছে, তোমার সাবজেক্ট থেকে, যে সাবজেক্টে আছো সেই সাবজেক্ট থেকে ভাইবা হবে। তো সেই ভাইবাতে তাহলে আমি আজকে তোমাদেরকে পিডিএফ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এমন হতে পারে যে সেই পিডিএফ এর মধ্যে থাকবে এমন কোনো কথা নেই, তার বাইরে হতে পারে না, তোমার সাবজেক্ট থেকে হতে পারে। মানে তুমি যদি লাইফ সায়েন্স হয় তোমাকে কেমিস্ট্রি থেকে জিজ্ঞাসা করা হবে না, কেউ যদি হিস্ট্রি হয় তাকে লাইফ সায়েন্স থেকে জিজ্ঞাসা করা হবে না। তাহলে যে সাবজেক্টের সেই সাবজেক্ট থেকে করা হবে 5 থেকে 10টি কোশ্চেন। তোমাকে কি করতে হবে? রেডি হয়ে বসতে হবে, এবং সেখানে তোমাকে ভিডিও অডিও যার যখন আসবে, মানে তোমাকে সারা ক্লাসে করতে হবে না, তোমার যখন সিরিয়াল আসবে তখন তুমি ভিডিও এবং অডিও তাহলে দুটো হচ্ছে কি তুমি অন করে রাখবে। এতে কি ফায়দা কি হবে না, র্যান্ডামলি যখন তোমাকে কোশ্চেন করা হচ্ছে 5টা থেকে 10টা, তখন তুমি বুঝতে পেরে যাবে যে তুমি বলতে পারছো কি পারছো না। তাহলে এইভাবে যদি তোমাকে পরীক্ষা পর্যন্ত যদি তোমাকে এরকম টানা করা হয়, তাহলে তোমার অনেকগুলো কোশ্চেন হয়ে যাবে। সেই কোশ্চেনগুলো তোমার একটা প্র্যাকটিস হয়ে যাবে। হ্যাঁ, পুরো সিলেবাস থেকে। এবারে আমি তোমাকে সেই সিলেবাস থেকে যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের সাবজেক্টের, তোমরা টাইপ করে বলো তো কে সাবজেক্টে আছো। লাইফ সায়েন্স আছে, তার সাথে আর কে আছো? লাইফ সায়েন্সের সাথে আর কে আছে? কোন সাবজেক্ট আছে? আমি জানি যে ইংলিশ আছে, লাইফ সায়েন্স আছে, ম্যাথামেটিক্স আছে, হিস্ট্রি সম্ভবত আছে, তাই তো? আর কে আছো? বাংলা আছে, বাংলা আজকে 2জন জয়েন করেছে। আর কে আছে? তাহলে আমার সুবিধা হবে আর কি, তোমাদেরকে যখন পিডিএফটা দেবো আমার সুবিধা হবে। বলো আর কোন সাবজেক্টে আছো? যাই হোক, তাহলে যেটা বলছিলাম, তাহলে তোমার যখন নাম আসবে, যখন নাম তোমাকে বলবো, তাহলে ভিডিও এবং অডিও দুটোই কিন্তু তুমি অন করে রাখবে। ঠিক আছে, এবারে তোমাকে বলি, দেখো, যদি তুমি বলবে তাহলে আমার যখন আছে আমি সেই সময়টা অ্যাক্টিভ থাকবো, বাকি আমি তাহলে ঘুমাবো, বা আমি টিভি দেখবো, বা মোবাইলে আমি ফেসবুক করবো, এমনটা নয়। ধরো যদি একই সাবজেক্টের অনেক স্টুডেন্ট আছে, তাদেরকে তো আমরা সেম কোশ্চেন তো ধরবো না, ডিফারেন্ট কোশ্চেন ধরবো। তাহলে সেখানে তুমি একটা আইডিয়া পেয়ে যাবে। ঠিক আছে, হিস্ট্রি আছে আমি জানি, হ্যাঁ হিস্ট্রি আছে, তাহলে একটা আইডিয়া পেয়ে যাবে যে আমার এই জিনিসটা, যখন আইডিয়া পেয়ে যাবে যে আমাকে ওর যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেন আমারও হতে পারে। ঠিক আছে, ভাইবাতে আমার ওই কোশ্চেন হতে পারে। তাহলে তখন কি করে তুমি বাকিদের কথা শুনবে যে কিভাবে উত্তর বলছে। দেখো, অ্যান্সার সবাই জানে, কিন্তু অ্যান্সার বলার কৌশলটা না একটা আলাদা আছে, তোমরা জানো। একই অ্যান্সার ধরো তুমি বলছো, আরেকজন বলছে, দুজনের মধ্যে দেখবে মানে একটা ডিফারেন্স থাকে, একটা বোধগম্যতা বা একটা অ্যাকসেপ্টেন্স আলাদা থাকে। কি বলা, বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারছো যে দেখবে কথার মধ্যে হচ্ছে কি একটা জিনিস হচ্ছে কি তোমার জিনিসটা হচ্ছে কি তোমার একটা ডিফারেন্সিয়েট থাকে, যে হ্যাঁ এ হচ্ছে কি বলছে, এ বলছে এর মধ্যে আমার এটা ভালো লাগছে, তাই তো? তো সেই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে।
ঠিক আছে। রমিতা আমি তো বলে দিলাম বাবা যে তুমি নিজে থেকেই আগে ঠিক করো, যে তোমার ঠিক করো, তুমি বরং আমাকে বলো যে আমার এই 5টা স্যার ঠিক করেছি, তার মধ্যে আমি কোন 3টাকে রাখবো আপনি বলে দিন, ঠিক আছে, সেটা ঠিক আছে। কারণ তুমি যখন 5টা বলবে আমাকে, তাহলে তোমার ফেভারিটের মধ্যে তুমি বলবে, আর আমি যদি তোমাকে বলি তাহলে সেটা চাপিয়ে দেওয়া হবে, তাই না, চাপিয়ে দেওয়া হবে যে আমি এটা বলে দিলাম তুমি সেটা করো। তোমাদেরকে প্রত্যেকে বলছি যে যারা চয়েস করতে পারছো না, আমি মাদ্রাসার ক্ষেত্রেও একইভাবেই তাদেরকে ট্রেন করেছিলাম। আমি বলেছিলাম যে তোমরা নিজেরা 5টা টপিক ঠিক করো, আমাকে সেই 5টা টপিক বলো, আমি না হয় সেখান থেকে 3টে টপিক হচ্ছে কি আমি ফিক্সড করে দেবো, তাই না। আজকে কিন্তু মাদ্রাসা থেকে আমাদের এখান থেকে কিন্তু অনেকেই পেয়েছে চাকরি, তোমরা খোঁজ নিয়ে দেখতে পারো, বা তোমাদেরকে আমি দেখাবো পরে ক্লাসে পিপিটি বানিয়ে দেখাবো, ঠিক আছে। তারা কিন্তু সব পাঠিয়েছে যে স্যার এখানে পড়েছিলাম বলে হয়তো আমি পেয়েছিলাম, আমার সেইভাবে আমি প্রেজেন্ট করেছিলাম ওখানে কি, ঠিক আছে। তো যাই হোক, তো সেই জিনিসটা কিন্তু তোমরা তাহলে নিজেরাই হচ্ছে তোমরা টপিক ঠিক করো। আর এই যে জিনিসটা হচ্ছে এগুলোকে হালকাভাবে নাও না, ঠিক আছে। আমি বারবারই বলেছিলাম, থিওরি পড়ানোর সময় তোমাদেরকে বলেছিলাম যে এখানে যে আলোচনা হয়, এখানে যে কথাবার্তাগুলো হয়, এখানে যা যা করানো হয়, কোনো জিনিসকে তোমরা হালকাভাবে নেবে না, তাই না। তোমরা বুঝতে পেরেছো যে পরীক্ষার হলে যারা হালকাভাবে নিয়েছে ওই 1.5 ঘন্টা, আমি তোমাদেরকে ট্রেন করার সময় বলেছিলাম যে পরীক্ষার ওই 1.5 ঘন্টার সময় হালকাভাবে নেওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত তোমার সেকেন্ড না শেষ হচ্ছে ততক্ষণ প্রত্যেকটা কোশ্চেনকে তুমি ক্রিটিক্যালি পড়বে। ঠিক একইভাবে এই যে ক্লাসগুলো হচ্ছে, প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা জিনিস তোমাকে কিন্তু সিরিয়াসলি নিতে হবে। আর যে সিরিয়াসলি নেবে সে কিন্তু দেখবে অবভিয়াসলি সে সার্ভাইভ করবে, তাই না, অর্থাৎ সে কিন্তু সাকসেস পাবে। এটা আমি তোমাদেরকে বলে গেলাম, কি বললাম বুঝতে পারলে? তো অতএব হচ্ছে কি প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা জিনিস, প্রত্যেক জনের যে ঘটনা ঘটছে, যা যা হচ্ছে এখানে সব জিনিসটাকে কিন্তু তোমাকে সিরিয়াসলি নিতে হবে, তাই না। না হলে হচ্ছে কি আমি রাত জেগে তোমাদের সাথে গল্প করতে বুঝছি না, ঠিক আছে। কারণ কেন বুঝছি? যাতে তোমাদেরকে ট্রেন করতে পারি, বা যাতে তোমাদের হচ্ছে কি এই জিনিসগুলো ঠিক করা হতে পারে, বুঝতে পারলে? তো অতএব হচ্ছে কি বি কেয়ারফুল। যারা তোমরা আজকে ক্লাস করলে, আগের দিন ক্লাস করেছো, আমরা কি প্রসেসে হাঁটতে চলেছি বা কিভাবে আমরা হাঁটছি সেই জিনিসটা আশা করি বুঝতে পেরেছো, এবং আমাদের যে ইউনিকনেস রয়েছে সেটাও তোমরা বুঝতে পেরেছো। এই জিনিসটা তুমি অন্য কোথাও পাবে না। হ্যাঁ, অন্য কোথাও তুমি হয়তো ঝাঁ চকচকে রুম পাবে, সেখানে হয়তো সাজানো গুছানো তোমার জিনিস থাকবে, ডেকোরেট থাকবে, সেখানে হয়তো তোমাকে পরিপাটি করে ড্রেস পরে তুমি হচ্ছে সেখানে কি এন্টার করতে পারবে, এইটুকু হতে পারে। কিন্তু এখানে তোমাকে হচ্ছে কাজের জিনিসই শেখানো হবে। এখানে হয়তো তুমি এখানে আসতে পারছো না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ঘরে থেকেও তোমাকে কিন্তু ট্রেন করে দেওয়া হচ্ছে। কি বললাম বুঝতে পারলে? এটা কিন্তু আমাদের পার্থক্য বা এটা ইউনিকনেস, বুঝতে পেরেছো? আর তোমাদেরকেও আজকেও স্মরণ করিয়ে দিচ্ছি, তবে হ্যাঁ ফিজিক্যালি একটা দরকার আছে। মেদিনীপুর টাউন, আশা করি তোমরা সবাই নাম শুনেছো মিদনাপুর টাউন। তো সেই মিদনাপুর টাউনে তোমরা লাস্ট একটা দিন, যেদিনকে ফাইনাল তোমাদের ইন্টারভিউ হবে, তার একদিন হচ্ছে কি তোমার তার 1 সপ্তাহ আগে একটা ডেট কিন্তু ফিক্সড করা হবে। সেই ডেট ফিক্সড করবে, আমি থাকবো, আমার সাথে আমি আরও যারা রিটায়ার প্রফেসর আছে তাদেরকে আমি হায়ার করব, ঠিক আছে। দিয়ে তাদের সামনে তোমাদেরকে একটা আমি ভাইবার ইন্টারভিউ একটা ব্যবস্থা করব, ঠিক আছে। তো ওটাই হচ্ছে কি সেটার জন্য তোমরা প্রিপেয়ার থাকো। আর তার জন্য সেইটার জন্য কিন্তু এই যে দিনগুলোতে আমরা যা পড়বো, সপ্তাহে কদিন দেওয়া আছে? 4 দিন। তো তোমাদের সপ্তাহে 4 দিন ক্লাস দেওয়া আছে। এই 4 দিনগুলো এইভাবেই আমরা কাটাবো, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো করতে পারলে তবে এগিয়ে ভালো। বললাম বুঝতে পারলে? আজকে কিছু জনের সাথে আমি আলোচনা করছিলাম যে হ্যাঁ, তোমরা যে কাটঅফটা পেয়েছো সেই কাটঅফের মধ্যে কিন্তু তোমরা ডাক পাবে। তাহলে ডাক পেলে শুধু হবে না, অনেকেই ডাক পাবে, কিন্তু সেখানে পারফরমেন্সটা তোমাকে ঠিকঠাক করে করতে হবে। যে হ্যাঁ, আমি এই পারফরমেন্সটা করে এসেছি, যে তুমি নিজে থেকেই দেখবে স্যাটিসফাই হয়ে যাবে। যখন তুমি সেখান থেকে বেরিয়ে আসবে, তুমি নিজে থেকে বুঝে যাবে যে হ্যাঁ, আমি পেতে পারি, কেননা আমি আমার সর্বোচ্চটা আমি দিয়েছি। যেমন তোমরা পরীক্ষায় সর্বোচ্চটা দিয়েছো, ঠিক একইভাবে ওখানেও তোমাকে সর্বোচ্চটা দিয়ে আসতে হবে, ঠিক আছে। এবং সেখানে যদি তুমি না বলো যে স্যার আমি জানি না, আমার মনে পড়ছে না, এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা জিনিস তোমাকে কিন্তু ব্যাকস্টেপ করে দেবে। তো এই জন্য সব জিনিসটা যাতে তোমার সুন্দর হয়, সব জিনিসটা যাতে তোমরা বলতে পারো, সেই ব্যবস্থাটাই আমরা করেছি বা করব, ঠিক আছে, যাতে তোমাদের সার্বিকভাবে সুন্দর হয়। ওকে, তো আশা করি আমাদের ব্যবস্থাপনা বা আমাদের জিনিস সবাই তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে তাহলে সবাই কিন্তু হচ্ছে কি তোমার ডেমো ভাইভাতে পার্টিসিপেট করবে। তার জন্য পড়াশোনা শুরু করো, আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। আজকে বা কালকের মধ্যে সব সাবজেক্টে তো আজকে আমি দিতে পারবো না, তাহলে যে সাবজেক্টগুলো আমার কাছে আছে আমি আজকে দিয়ে দিচ্ছি। ওকে, ক্লিয়ার? সবাই বুঝতে পারলে? যদি তোমরা সবাই বুঝতে পেরে থাকো, একবার তোমরা
লিখো যে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, ওকে স্যার বলে লিখো, ঠিক আছে, যে হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটা থাকলো। ঠিক আছে, তাহলে গুড নাইট, ভালো থাকো, টাটা। লেফট করে যাও সবাই। एसएलएसटी 2025 ক্লাস 9-10 অ্যাসিস্ট্যান্ট টিচার সিলেকশন টেস্ট জীবন বিজ্ঞান বিষয়ে সম্ভাব্য কাট অফ মার্কস জেনারেল 48, ওবিসি বি 45, ওবিসি এ 45, এসসি 42, এসটি 40, ইডব্লিউএস 39, পিএইচ 36 থেকে 40। এডুকেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এসএলএসটি